কুটিরটি প্রায় অন্ধকার। বাইরে এক নাগারে বৃষ্টি পড়ছে, সেই সাথে চারদিক ভারী হয়ে উঠেছিল ধূপ ও ধুনোর চড়া গন্ধে। ঘরের ঠিক মাঝখানে জ্বলছিল একটি যজ্ঞকুণ্ড, যার সামনে একটি জটাজুটোধারী পুরুষের আবজা অবয়ব লক্ষণীয় ছিল। অনাবৃত দেহে ছাই ভস্য মাখা, নিম্নাঙ্গে রয়েছে কেবল একটি কালো ধুতি, আর কপালে কোনো এক তান্ত্রিক চিহ্নের কালো তিলক। ঘোরালো দৃষ্টি সামনে স্থির রেখেই তার ভারী থমথমে কণ্ঠস্বর ভেজে উঠল ঘরের চার দেওয়ালে। এনেছি। পুরুষটির সোজা দৃষ্টি ছিল বিপরীত দিকে উপবেশিত এক মধ্যবয়স্কা নারীর দিকে। চারিপাশে তন্ত্রক্রিয়ার নানান সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মহিলা কোনো ক্রমে মাথা নাড়ল। হ্যাঁ, এনেছি। পুরুষটির চোখ দুটো আরো চকচক করে উঠল। চোখে মুখে লেগে থাকা প্রায় 60-এর কাছাকাছি বলি রেখাগুলো উদ্দীপনায় স্পষ্ট হয়ে উঠল আরো। ঘষা ঘষা কণ্ঠে দ্রুত বলে উঠল সেই ব্যক্তি, দে দে দে, কোথায় দে। মহিলার মুখে নেমে এলো এক আদিম আতঙ্কের ছাপ। যদিও বা ব্যক্তিটির মুখে তখনও লেগেছিল এক বন্য সুখ। খানিকটা বিব্রত হয়ে সে মহিলাটিকে বলল, দূর দূর, এসবে এত ভয় পেলে চলে নাকি? যা যা বলেছি সেগুলো যদি এনে থাকিস, তবে আমি যা করে দেব না, শুধু দেখবি। আসল খেলা তো এখন শুরু হবে রে। শুনে রাখ, এখন থেকে ভয় পালালে চলবে না। আমার মতোই সাহসী আর বেপরোয়া হয়ে উঠতে হবে তোকেও। পারবি তো? মহিলা সাপদের মতো জল জল দৃষ্টি নিয়ে তারপর বলে উঠল, পারবো। ব্যক্তিটি কিঞ্চিত বিরক্ত হয়ে বলে, হা, পারবো কি রে? পারতেই হবে তোকে। এসব কাজে একবার হাত দিলে আর পিছিয়ে আসা যায় না, কিন্তু পিছিয়ে আসতে চাইলেই ঘোর বিপদ আর অমঙ্গলের ছায়া নেমে আসবে। ভয়ানক ভয়ানক হয়ে উঠবে জীবনটা, এমনকি শেষও হয়ে যেতে পারে। তাই পিছিয়ে গেলে হবে না। এখন এখন দে দে দে, জিনিসগুলো দে। মহিলা একটা ছটফট করতে থাকা খাঁচা বন্দি মন মোড়ককে এগিয়ে দিল সেই ব্যক্তিটির দিকে। কাঁপা কাঁপা গলায় বলল, বলছি, যা চাইছি তা পাবো তো? এত ঝুঁকি তো এমনি এমনি নেব না। যা চাইছি তা কিন্তু পেতেই হবে। ভাবি ভাবি, তা পাওয়ার জন্যই তো এত কাঠখড় পোড়ানো রে। এই বলে লোকটি মহানন্দে খাঁচাটিকে দু হাতে চেপে ধরে তার ক্ষোভগুলিতে এক এক করে নাক রেখে অদ্ভুত ভঙ্গিতে গন্ধ শুকতে শুকতে বলে উঠল, এখন যা 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 যা। কাজ হলে ঠিক জানতে পারবি, ঠিক জানতে পারবি। অট্টহাস্যে ফেটে পড়ল সে। তার হাসির দমক ক্ষণিকের মধ্যেই ছড়িয়ে পড়ল সেই ঘরের আনাচে কানাচে। মহিলা শূন্য হাতে ঘর থেকে বেরাতে গেলে পুনরায় হুঙ্কার দিয়ে উঠল সে ব্যক্তি, হতচ্ছাড়ি, আসল জিনিসটা দে। এইবার মহিলাটি একটি লাল শালু কাপড় এগিয়ে দিল লোকটির দিকে। এরপর গায়ে মাথায় চাদর মুড়ি দিয়ে সে ধীর পায়ে ওই জায়গা প্রস্থান করতেই আচমকায় ব্যক্তির মুখ অদ্ভুত রহস্যময় ভাবে গম্ভীর হয়ে উঠল। এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে সে কুটির থেকে বেরিয়ে সামান্য এগিয়ে এলো যেখানে পুড়িয়ে যাওয়া এক মৃতের চিতা আছে। যদিও
এখন সেখানে আলগা ছাই ভস্য লেগে থাকা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সেখান থেকে আলগা একটু ধুলি ভস্য হাতের মুঠোয় তুলে নিল সে। তারপর বন মোড়ক থাকা খাঁচাটি হাতে তুলে আরও কিছু দূর এগিয়ে গেল। শ্মশান চত্বরের এদিকটায় কেউ তেমন একটা আসে না। আগে অনেক সাধু অঘরী আসতো ঠিকই, তবে এখন একদম নিস্তব্ধ নীরব থাকে জায়গাটা। আর নীরব জায়গায় এসব কাজ করা উদ্বেগহীন। লোকটি প্রথমে খাঁচা খুলে বন মোড়কটির গলা চেপে ধরে তাকে খাঁচা থেকে বের করে আনল। যন্ত্রণা আর আতঙ্কে ছটফট করছিল সেই অসহায় প্রাণীটি। তার হয়তো জানাও নেই যে ঠিক কি হতে চলেছিল তার সাথে, তবে এইটুকু অনুভূত ছিল যে যা হতে চলেছে তা অন্তত তার জন্য কুশল ছিল না। এদিকে তার ছটফটানি আর চিৎকার শুনে ব্যক্তির ঠোঁটের হাসি আরো চওড়া হয়ে উঠল। এক হাতে প্রাণীটির গলা চেপে ধরে রেখেই একটা অপর হাত দিয়ে বের করে আনলো একটি ধারালো করাত। সামনে যজ্ঞবেদীর আগুন জ্বলছে দাউ দাউ করে। এক মনে কিছু একটা উচ্চারণ করে চলেছে সেই ব্যক্তি। প্রাণীটির গলা এখনো তার হাতের মুষ্টিতে চেপে ধরা। প্রাণ ভিক্ষে চাইতে সেই নিরীহের ছটফট করা ছাড়া আর কোনো উপায় নেই। এমন সময় হঠাৎই একটি পাথরের বেদির ওপর মোড়কটিকে চেপে ধরে নির্দ্বিধায় তার ধর থেকে মুন্ড এক কোপে বিচ্ছিন্ন করে দিল মন্ত্রোচ্চারণ করতে থাকা ব্যক্তিটি। চোখে মুখে রক্তের দাগ ছিটকে লাগতেই বিকট অভিব্যক্তি নিয়ে বিশ্রীভাবে হাসতে লাগলো সেই লোকটি। সাথে ধীর কণ্ঠে মন্ত্র জপ করতে লাগলো। ওম হৈং ক্রিং শ্রিং স্বাহা, ওম হৈং ক্রিং শ্রিং স্বাহা। অতঃপর সেই বন মোড়কটির সমস্ত রক্ত একত্রিত করে একটি খরায় জমায়েত করে সে এগিয়ে গেল যজ্ঞস্থলে। অদ্ভুত এক তান্ত্রিক চিহ্নের চিত্র অঙ্কন করা সেখানে। তার মধ্যস্থে জ্বলছে যজ্ঞের আগুন, আর দুপাশে গুছিয়ে রাখা নানাবিধ তান্ত্রিক উপাচারের সরঞ্জাম। স্পষ্ট ইঙ্গিত হচ্ছিল কোনো এক অজানা অমঙ্গলের কালো ছায়াকে আহ্বান করার তোড়জোড় চলছিল। কোনো এক অশুভ বিভীষিকার হাতছানি। ধীর বায়ে সেই ব্যক্তি এগিয়ে এসে যজ্ঞস্থলে বসল। মুখে তখনও এক নাগারে উচ্চারিত করে চলেছে মন্ত্র। এরপর একটি মরার খুলি বা বিশুদ্ধ বাংলায় যাকে বলে কপাল পাত্র হাতে নিয়ে ঠিক তা আগুনের নিকট রাখল। তারপর হাতের মুঠোয় নিল শালু কাপড়টা। অতি সন্তর্পণে কাপড়টা খুলতেই এক গুচ্ছ চুল এবং জমায়েত ধুলো নজরে এলো তার মধ্যস্থে। এরপর সেই চুল আর ধুলো কপাল পাত্রের ওপর রেখে একটু আগে বলি দেওয়া বন মোড়কের রক্তটা ঢালতে ঢালতে অবদ্ধ কোন এক মন্ত্রোচ্চারণ করতে লাগলো ব্যক্তি। ইতিমধ্যেই আকাশ ঢেকেছে ঘন কালো মেঘে। রাতের নিস্তব্ধতা যেন আরো জমাট বাঁধতে শুরু করে একটু একটু করে। তারই মাঝে কোথা থেকে জানি এক নাগারে ডেকে চলেছিল ঝিঁঝি পোকার শেয়ালের দল। আচমকাই সারা আকাশ জুড়ে ঝলসে উঠল বিদ্যুৎ। আর তারপরই সেই কপাল পাত্রটি কয়েকবার কেঁপে উঠে উল্টে যেতেই তার ভেতর থেকে বেরিয়ে এলো একটি বুকে হেঁটে চলা খানিকটা টিকটিকির ন্যায় অদ্ভুত প্রজাতির একটি ইঞ্চি পাঁচেকের প্রাণী। যদিও
তাকে ঠিক টিকটিকি বলা চলে না, কারণ মুখের দিকটা আর গাত্রবর্ণ একদম ভিন্ন ছিল সেটার। এমন কালচে সবুজ বর্ণের অদ্ভুত মাথার টিকটিকির ন্যায় দেহধারী প্রাণীটিকে প্রথমবার দেখে সেই ব্যক্তিও আশ্চর্য হয় ক্ষণিকের জন্য। এরপর একদলা ছাই সেদিকে ছুঁড়তেই প্রাণীটার লাল চোখ দুটো জ্বলে উঠল। এরপর সে ধীরে ধীরে চাপা জ্যান্ত আওয়াজ করতে করতে টিকটিকির মতোই বুকে হেঁটে এগিয়ে চলতে লাগলো জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে। তারপর মিশে গেল সেই অগ্নিকুণ্ডের মধ্যেই। আচমকাই কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে সেখান থেকে উঠে এগিয়ে এলো একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে। সেদিকে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থেকে বাঁকা হেসে উঠল লোকটা। অস্ফুটে বলে উঠল, আর বেশি সময় নয়, কিছু সময়ের মধ্যেই একে একে ধ্বংস হবে সব কিছু। এত সহজে কিন্তু আমি ছাড়ব না। ওদের যদি আমি রক্ত কান্না না কাঁদিয়েছি, তবে আমিও সত্যিকারের অঘরী নই। যা যা ঘটেছে আমাদের সাথে সবটাই সুদে আসলে ফেরত নেব আমি, সুদে আসলে। অট্টহাস্যে ফেটে পড়ে হিস হিসে কণ্ঠে তান্ত্রিক বলে উঠল, এবার আমি যা চাইব তাই হবে, তাই হবে, যা চাইব তাই হবে। সময়টা ভাদ্র মাসের এক রবিবার। বাইরে তাকিয়ে দেখলাম আজকের আবহাওয়াটা বেশ স্যাঁতস্যাঁতে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। প্রতি রবিবারই কিশোরী আসে, তবে আজ আসবে কিনা জানা নেই। স্ত্রীকে নিয়ে কোনো এক শ্যালকের ছেলের জন্মদিনে যাওয়ার কথা ছিল, কে জানে গেছে কিনা। এমন সময় চায়ের কাপ হাতে স্ত্রী উপস্থিত হলো। কি গো, বলি তোমার পরম প্রিয় বন্ধুটির দেখা নেই যে বড়, সে কি আজ আসবে না? আমি মৃদু হেসে বললাম, মনে হয় না। আজ তার গিন্নির সাথে কোনো এক শ্যালকের বাড়ি যাওয়ার কথা ছিল, নিমন্ত্রণ উপলক্ষে। স্ত্রীর হাতে চায়ের কাপ নিয়ে সবে চায়ে চুমুক দিয়েছিলাম, হঠাৎই দরজায় করার শব্দ। আমি কাপ রেখে দরজাটা খুলতেই দেখলাম ছাতা মাথায় কিশোরী হাজির। মুখে তার এক গাল হাসি, সাথে একটি অল্প বয়সী ছেলেও ছিল। আমি আমতা আমতা করে বলে উঠলাম, ও তুমি, এসো এসো এসো। কিশোরী ধীর পায়ে ভেতরে প্রবেশ করলে সেই ছেলেটিও প্রবেশ করে। গিন্নি অবাক হয়ে জিজ্ঞেস করল, তা ঠাকুরপো, এই ছেলেটিকে তো ঠিক চিনতে পারলাম না, কে? কিশোরী পরিচয় করিয়ে বলল, ওর নাম সুজয়, আমার গিন্নির বড় ভাইপো। এখানকার মেসে থেকে ওই চিকিৎসাবিদ্যা পড়ছে। ওর ভাইয়েরই তো জন্মদিন আগামীকাল। ওকে যেহেতু বাড়ি যেতেই হবে, আর আমরাও তো যাচ্ছি, সেই জন্য গিন্নি বলল বেচারা একা একা যাবে কেন, আমাদের সাথেই যাক। আমি ওকে খবর পাঠালাম, আর ও সোজা চলে এলো আমাদের বাড়িতে। সবাই মিলে আগামীকাল একসাথে যাব। আমি মৃদু হেসে বললাম, তা ভালোই করেছ, বসো বাবা সুজয়, বসো। তা কোন বর্ষ চলছে তোমার এখন? ছেলেটি ধীর কণ্ঠে বলল, দ্বিতীয়। সুজয়ের কথা শেষ হতেই চেয়ারে গুছিয়ে বসে কিশোরী আপন ছন্দে বলে চলল, না না, আসলেও সকালবেলাই এসেছিল। গিন্নি তো বলেছিল যে বিকেলবেলা সুজয়কে কোথাও থেকে ঘুরিয়ে আনতে। এমনিতেই মোটে দ্বিতীয়বার এসেছে ছেলেটা। আর রবিবারটা না নষ্ট করতে মন চায় না আমার। ঠাকুরমশাইয়ের গল্প না শুনলে সারা সপ্তাহটা যেন কেমন ফ্যাকাশে লাগে। তাই মাথায় কি ভাবনা খেললো কে জানে, সুজয়কে নিয়ে সোজা চলে এলাম তোমার বাড়ি। এখান থেকে এবার সোজা যাব মটলেনে। আজ আমাদের সাথে সুজয়ও ঠাকুরমশাইয়ের গল্প শুনবে। কিশোরী কথা শেষ করলে গিন্নি আশ্বস্ত কণ্ঠে বলল, ভালোই করেছেন, সুজয়েরও এতে সময় কেটে যাবে।
কি তাই তো সুজয়? এদিক ওদিক চেয়ে সুজয় মাথা নাড়ল। আমি সুজয়ের চোখে অদ্ভুত একটা অস্থিরতা লক্ষ্য করলাম। টুকটাক কথাবার্তার মাঝেই চায়ের কাপ হাতে বৈঠকখানায় ফিরল গিন্নি। কিশোরী আর সুজয়ের হাতে চা দিয়ে সে মৃদু হেসে বলল, বলছিলাম কি ঠাকুরপো, আজ সন্ধ্যেতে এখানেই বন্ধুর সাথে গল্প করুন না, রাতে খেয়ে যাবেন। আমি গরম গরম লুচি, আলুর দম আর হালুয়া বানাই। আপনার শ্যালকের ছেলেও তো এখানে প্রথমবার এলো। কিশোরী চায়ে চুমুক দিয়ে কপট আপত্তি জানিয়ে হেসে উঠল। আরে ওঠা না না, ঠাকুর মশাইয়ের কাছে না গেলে উনি আবার রাগ করবেন, ভাববেন যে গল্পে হয়তো ভয় পেয়েছি তাই আজকে অনুপস্থিত, তাই জন্য আমাদের যেতেই হবে। আর সুজয়েরও একটু ওই ভালোই লাগবে। গিন্নি দেখলাম আর কিছু বলল না। আমিও আর সময় নষ্ট না করে দ্রুত বললাম, বেশ বেশ, আর দেরি না করাই ভালো। তবে এখন ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। চায়ের কাপ রেখে কিশোরী উঠতেই আমি হেসে বললাম, আজ আমাদের সাথে তবে সুজয়ও যাবে, তাই তো? কিশোরী বলে, আরে আবার কি, যখন থেকে ঠাকুর মশাইয়ের অভিজ্ঞতার কয়েকটা ঘটনা শুনেছে আমার থেকে, ওনার সাথে দেখা করার জন্য বেচারা উতলা হয়ে উঠেছে। আমিও বেশ খুশি হয়ে বললাম, নিশ্চয়ই, এতে ঠাকুরমশাই খুশি হবেন। চলো সুজয়, আজ তুমিও তারানাথের গল্প শুনবে আমাদের সাথে। এরপর আর দেরি করলাম না। আমরা ছাতাটা নিয়ে নিলাম বেরোনোর আগে। কিশোরী এবং সুজয়ও নিজেদের ছাতা হাতে নিল। টিপটিপ বৃষ্টি পড়ছিল তখনও। ছাতাটা নিজের মাথার ওপর ফুটিয়ে কিশোরী আর সুজয়ের সাথে অতঃপর রওনা দিলাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে কিশোরী বলল, এই আবহাওয়ার গতি কিন্তু মোটে সুবিধের নয় দেখছি ভায়া। আমিও কিশোরীর কথায় সায় দিয়ে আকাশের দিকে তাকালাম। বৃষ্টিটা একটু ধরেছে ঠিকই, তবে মাঝে মধ্যে বিদ্যুতের বেশ ঝলক দেখা যাচ্ছিল। ভাবলাম এই বৃষ্টি বাদলের সময় একে সাথে না আনলেও হতো। বৃষ্টির দরুন কলকাতার রাস্তায় আজ মানুষ ও যানবাহনের ভিড় একেবারে নেই বললেই চলে। তবে সুজয়কে দেখে মনে হলো না এই বৃষ্টি বাদলে তার কোনো অসুবিধা হচ্ছে বলে। একটা শীতল বাতাস আমার শরীরের সর্বত্র স্পর্শ করে হঠাৎই মিলিয়ে যাচ্ছিল। এই শীতল বাতাস যেন পরম আনন্দে তারানাথের গল্প শোনার জন্য আমার মনকে আরও ব্যাকুল আর নেশাতুর করে তুলেছিল। যাওয়ার পথেই দেখলাম এক জায়গায় তেলে ভাজার দোকান বসছে। সম্ভবত বৃষ্টি কমেছে, তাই পসার সাজাতে উদ্যত ছিল দোকানি। কিশোরী বলল, তা তেলে ভাজা নিয়ে নি, কি বলো? নাও, বেগুনি আর পেঁয়াজি নিও আজ। গতবার আলুর চপটা ভালো ছিল না। ছাতা হাতে হাঁক পারলাম আমি। সুজয় অবশ্য চুপচাপ ছিল, তবে ছেলেটা যে বেশ উৎসাহিত তা ওর চোখে মুখে প্রকাশ্য ছিল। তেলে ভাজা আর পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে আমরা হাঁটা দিলাম মটলেনের উদ্দেশ্যে। তারানাথের বাড়ির দরজায় এসে দু চারবার টোকা দেওয়ার পর দরজা খুলে আলতো হাসলো চারি। আসুন কাকাবাবু। তবে আমার পাশে সুজয়কে দেখে একটু অবাক হলো সে। আমি বললাম, ও ও ও হলো সুজয়, কিশোরীর আত্মীয়। কিশোরী পাশ থেকে হাসি মুখে বলে উঠল, আমার শ্যালকের ছেলে। চারি মৃদু হাসল। নমস্কার, আপনিও বসুন। আমরা ভেতরে প্রবেশ করলে চারি বলল, বাবা আপনাদের কথা আজ বলছিল তো, আপনারা ওই বৈঠকখানায় একটু বসুন। বাবা এখন পুজোয় বসেছেন, পুজো শেষ হলে আপনাদের সাথে কথা বলবেন। এই বলে চারি ভেতরে চলে যাচ্ছিল। আমি ওকে ডেকে তেলে ভাজার পুঁটলিটা ওর হাতে ধরিয়ে দিলাম। এরপর বৈঠকখানায় আসন নিয়ে গুছিয়ে বসতেই দেখি তারানাথ পুজো শেষ করে বৈঠকখানায় প্রবেশ করলেন। কিশোরীর মুখে এক গাল হাসি দেখে তারানাথ বললেন, কি কিশোরী, তোমার না কোথায় ঘুরতে যাওয়ার কথা ছিল? গতবার বলেছিলে না? আগের দিনই কিশোরী জানিয়েছিল তার শ্যালকের বাড়িতে নিমন্ত্রণ হেতু যাওয়ার আছে, তাই সে আজ নাও আসতে পারে। তাই তারানাথের প্রশ্ন শুনে আর রক্তিম মুখে কিশোরী জবাব দিল, মানে ওই আপনার গল্প ছেড়ে আর কোথাও যেতে মন করলো না, বুঝলেন? তাছাড়া আর নিমন্ত্রণ তো আজ নয়, আগামীকাল। হেসে উঠলেন তারানাথ।
তা বেশ বেশ, এই ছেলেটি কথার মাঝেই সুজয়ের দিকে চোখ পড়ল ওনার। কিশোরী উত্তর দিল, আমার এক বড় শালকের ছেলে এখানকার মেসে থেকে পড়াশোনা করছে। ওর ভাইয়ের জন্মদিন আগামীকাল, আর আজ সকাল সকালই ও এসেছে এখানে। একসাথে যাব আমরা। আসলে আপনার বেশ কিছু অভিজ্ঞতার কথা শুনেছে আমার থেকে, আর তারপর থেকেই তো দেখা করার জন্য ইচ্ছুক এত, তাই ওকে সোজা নিয়ে চলে এলাম আপনার কাছে। তারানাথ সুজয়কে দেখে মৃদু হেসে জিজ্ঞেস করলেন, কি নাম তোমার? সুজয়। মৃদু স্বরে উত্তর দিল সুজয়। আমাদের দিকে চেয়ে তারানাথ বললেন, বাহ। এমন সময় কিশোরী বলে ওঠে, এই বলছি, জানেন ঠাকুরমশাই, সুজয়ও না একটা ঘটনার কথা শোনাচ্ছিল আমায়। ওদের মেসে, মানে ও যার সাথে থাকে আর কি, সেই ছেলেটার মামার বাড়িতে নাকি এমন কি একটা বংশদোষ ছিল। মানে ওই আকস্মিক মৃত্যু হতো সেখানে, আর মৃত্যুর আগে নাকি একটা লাল পাড় সাদা শাড়ি পরা ঘোমটা টানা মহিলা দেখতে পেত সবাই। এরপর তো অনেক ঝাড়ফুঁক ইত্যাদি করিয়ে ওই দোষটা কাটানো গিয়েছিল। ঠাকুরমশাই গভীর মনোযোগে পাসিং শো থেকে সিগারেট বের করছিল। আমি জিজ্ঞেস করলাম, কে ছিল সেই স্ত্রীলোক? কোনো রকম ইতস্তত না করে সুজয় বলল, ওই বাড়ির বউ আমার বন্ধুর মামাদের পূর্বপুরুষ আমলের কোন এক সময় সেই মহিলাকে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এমনকি তার সন্তানকেও মেরে ফেলা হয়েছিল। আর তারপর থেকেই তার অতৃপ্ত আত্মাও বন্দী ছিল বহু সময় ধরে। তার অভিশাপের কারণেই অকালে পরিবারের পুরুষ প্রজন্ম মরছিল। বর্তমানে অবশ্য ও বাড়ি অভিশাপ মুক্ত হয়েছে। সিগারেটের ধোঁয়া ছেড়ে আলগোছে তারানাথ জানালার দিকে চেয়ে বলে উঠল, সুজয়ের কথা শুনে আমারও একটা ঘটনার কথা আকস্মিক মনে পড়ে গেল। এই কথা সত্য, কখনো বা এই অভিশাপ বংশদোষের কারণে পরিবার পুড়ে ছারখার হয়, আবার কখনো বা এমন কিছুর চালান করা হয় পরিবারে, যার কারণে ধীরে ধীরে পরিবার ধ্বংস হতে শুরু করে, বিনষ্ট হয়ে যায় একেবারে। এমনই একটা ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি। আমার চোখের সামনে একটা হাসি খুশি পরিবার বিনষ্ট হতে বসেছিল একটু একটু করে। আমি জিজ্ঞেস করলাম, কি ঘটনা ঠাকুরমশাই? সুজয়ের কথা শুনে আপনার কোন অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল? তারানাথ মাথা নেড়ে বললেন, মনে পড়ে যাওয়ারই কথা। সে অভিজ্ঞতাটি আমার মনে একটা ভয়াবহ দাগ কেটেছিল। শুধু তাই নয়, ঘটনাটার কথা যতবার মনে পড়ে ততবারই আমি আবেগপ্রবণ হয়ে উঠি। ওই সংঘর্ষের কথা মনে পড়লে আজও আমার শরীর শিহরিত হয়। জীবনে নানান ঘটনার মুখোমুখি হয়েছি, তবে ওই ঘটনাটা আজও আমার মনের মাঝে একটা কালো দাগ কেটে রেখে গেছে। অনেক দুর্বল মনের মানুষ আছে, যখন তাদের দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন সে মৃত্যু কামনা করে, কিন্তু মৃত্যু যখন স্বয়ং কারোর সামনে এসে উপস্থিত হয় তখন বোঝা যায় যে তার উপস্থিতি কতটা ভয়ানক হতে পারে। আর তখন বাস্তব জীবন তোমার কাছে মনে হবে অমূল্য। সেই ঘটনার কথাই আজ তোমাদের বলবো। ইতিমধ্যেই চারি চা এবং তেলে ভাজার সাথে মুড়ি দিয়ে গেছে। হালকা বৃষ্টি ভেজা ঠান্ডায় তেলে ভাজার সাথে গরম চা বেশ তৃপ্তির খাবার। আরও একবার সিগারেটে টান দিয়ে তারানাথ বলতে শুরু করলেন, ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের। তোমরা তো জানোই যে সাধনার কাজে আমাকে নানান স্থানে ঘুরে বেড়াতে হয়। এমনই একবার ঘুরতে ঘুরতে উত্তরবঙ্গের একটি গ্রামে এসে উপস্থিত হলাম।
গ্রামের নাম বাদলপুর। গ্রামের এক পাশ দিয়ে অবাধে বয়ে চলেছে শান্ত স্নিগ্ধ ব্রাহ্মণী নদী। বছরের নির্দিষ্ট একটি সময় ওই নদীর তীরে অবস্থিত একটি মহাদেবের মন্দিরে ধুমধাম করে পুজো হয়। আর মন্দিরের ঠিক পিছন দিকেই ছিল একটি খালি জমি, যেখানে অনেক সাধু সন্ত এসে অস্থায়ী কুটির তৈরি করে সেখানে থাকতেন, সাধনা করতেন। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না তার। যাই হোক, সাধনার সাথে সাথে প্রতিদিন মহাদেবের মন্দিরটিতেও আমি যেতাম। নিত্য পুজো হতো সেখানে, আমিও পুজো দেখতাম। পুরোহিত মশাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক ছিল আমার। এমনই একদিন সম্ভবত ওই সন্ধ্যার দিকে সন্ধ্যা পুজো দেখতে মন্দিরে গিয়ে দেখি পুরোহিত মশাই অনুপস্থিত। পরিবর্তে এক সেবক এসেছে পুজো দিতে। আমি তাকে জিজ্ঞেস করলাম পুরোহিত মশাইয়ের অনুপস্থিতির কারণ। সে কিছু বলতে পারল না। এরপর বেশ কিছুদিন পুরোহিত মশাইয়ের আর কোনো দেখা পেলাম না। এরপর একদিন ওই স্থান ত্যাগ করব ভাবছি, হঠাৎই মন্দিরে পুরোহিত মশাইকে দেখতে পেয়ে ওনার সাথে দেখা করতে যাই। আরে পুরোহিত মশাই, অনেকদিন পর তো আপনার সাথে দেখা হলো। এই কদিন এদিকে আসেননি কেন? পুরোহিত মশাইয়ের মুখে একটা হতাশা আর চিন্তার ছাপ লক্ষ্য করলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, আর বলবেন না, একটা ভয়ানক সমস্যার মধ্যে পড়ে গেছি আমি। এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। আমার কপালে প্রশ্নের ভাঁজ পড়ল। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? সেরকম অসুবিধা না থাকলে আপনি আমাকে খুলে বলতে পারবেন? এক ঝলক আমার দিকে চেয়ে পুরোহিত মশাই বললেন, আচ্ছা, বেশ বেশ, আমি বরং তবে সন্ধ্যা আরতিটা সেরে নি, তারপর আপনাকে সবটা খুলে বলছি। আপনি বসুন না। মন্দির দালানেই বসলাম আমি। পুরোহিত মশাই সন্ধ্যা পুজো সমাপ্ত করে এসে আমার মুখোমুখি বসলেন। নিন ঠাকুর মশাই, নিন প্রসাদ নিন। প্রসাদ হাতে নিয়ে আমি বললাম, এবার বলুন তো, কি ব্যাপার? পুরোহিত মশাই বললেন, আমি প্রথম থেকেই শুরু করি। তবে এখান থেকে কিছু দূরেই আমার এক শিষ্য স্বপন বাণুজ্যের মেয়ের শ্বশুর বাড়ি। নাম হলো গিয়ে রুমা। এই বাদলপুর গ্রাম থেকে তাও ৮ ঘন্টার রাস্তা হবে। জায়গাটার নাম হলো মহেশতলা। চিমছাম সাজানো গোছানোই একটা গ্রাম। শুধু তাই নয়, গ্রামবাসীরাও বেশ আধুনিক মনস্ক সেখানকার। মোটামুটি সকলেই প্রায় করিতকর্মা। তবে সমস্যাটা, গ্রামে নতুন কোনো সমস্যা দেখা দিয়েছে, তাই তো? আমার কথায় পুরোহিত মশাই মাথা নেড়ে বললেন, সমস্যাটা গ্রামে নয়, রুমার শ্বশুর বাড়িতে ঘটছে। আর সমস্যাটা ঘটছে রুমার সাথে। ঘটনাটা এতটাই বীভৎস আর ভয়ানক যে ব্যক্ত নাকি উনি আমার কাছে করতে পারছেন না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, চিন্তার কিছু নেই, যা বলার খোলাখুলি বলুন, কোনো সমস্যা নেই। পুরোহিত মশাই বিষণ্ণ কণ্ঠে শুরু করলেন, রুমার শ্বশুর বাড়ি বনেদি ঘরানার। বাড়ির কর্তা ছিলেন রুমার শ্বশুর মশাই রমাকান্ত চৌধুরী। ওনারই ছোট ছেলে তপনের সাথে মাস 6 হলো রুমার বিয়ে হয়েছে। বিয়েটা খুব সাদামাটাভাবে হয়ে যাওয়ার কারণে স্বপনের পরিবারে কারোর পক্ষেই বোঝা সম্ভব হয়ে ওঠেনি
যে রুমাকে তারা অজান্তেই এক অন্ধকার বিভীষিকার দিকে ঠেলে দিয়েছিল। আমি নিঃশব্দে এক মনে পুরোহিত মশাইয়ের কথা শুনছিলাম। তিনি কয়েক মুহূর্ত চুপ থেকে অতঃপরও বলতে শুরু করলেন। ঘটনাটা তাও হবে আজ থেকে প্রায় বছর 2 আগের। এক অজানা অশুভ শক্তি চৌধুরী বাড়িতে থাবা বসিয়ে মেতে উঠেছে এক অপার্থিব হিংস্র হত্যালীলায়, যার থেকে কোনোভাবেই পালানো সম্ভব হয়ে উঠছে না ওই বাড়ির সদস্যদের। পুরোহিত মশাইয়ের কথার মাঝে আমি জিজ্ঞেস করলাম, দাঁড়ান, হত্যালীলা মানে? ঠিক বুঝলাম না, কিরকম হত্যালীলা? মানে কে বা কারা মারা গেছে? পুরোহিত মশাই আধ ভাঙা ভরাট গলায় বললেন, বছর 2 আগেও চৌধুরী বাড়িতে ছিল ভরা সংসার। রমাকান্ত চৌধুরী 2 ভাই, উনি আর ওনার ভাই উমাকান্ত চৌধুরী। 2 ভাই সপরিবারে অত্যন্ত আনন্দের সাথে ওই একই বাড়িতেই থাকত। রমাকান্তর 2 ছেলে, মহেশ আর তপন। স্ত্রী কিছুকাল হলো মারা গেছেন। বড় ছেলে মহেশের বিয়ে হয়েছে, তাও বছর 4 হতে চলল। আর তপনের সবে মাস 6 হলো বিয়ে হয়েছে। আমাদের রুমার সাথেই হলো। অন্যদিকে আবার উমাকান্তের একটাই মেয়ে। বছর 2 আগে তার বিয়ে হয়। মেয়ের বিয়ের পরপরই উমাকান্ত স্ত্রীকে নিয়ে কিছুদিনের জন্য তীর্থ করতে যায়। মেয়েকে স্থায়ী করে ওনারা বেশ নিশ্চিন্তেই ছিলেন, বেশ খুশিও ছিলেন। কিন্তু সমস্যা শুরু হয় একটা মর্মান্তিক মৃত্যু থেকে। আমার কপালে ভাঁজ পড়ল আকস্মাৎ। পুরোহিত মশাইয়ের কথায় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, মানে কার মৃত্যু? চোয়াল শক্ত হয়ে উঠল পুরোহিত মশাইয়ের। বললেন, উমাকান্তের মেয়ে দীপার ফুলশয্যার রাতেই এক ভয়ানক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে বছর 20 দীপা। এই ঘটনাটা আমি তপনের থেকেই শুনেছিলাম, যদিও বা ওকে সেদিনের সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করেছিল দীপার সদ্য বিবাহিত স্বামী পলাশ। সেদিন দীপাকে সৎকার করে ফেরার সময় ফুলশয্যার রাতের ঘটনাটা সবিস্তারে তপনের কাছে বলার চেষ্টাও করেছিল পলাশ, যার মধ্যে মিশেছিল আতঙ্ক আর এক রাশ জিজ্ঞাসা। আচ্ছা তপন, তোমার বোনের সত্যিই কোনো রোগ ব্যাধি ছিল না তো? চমকে উঠল তপন, খানিকটা রাগও হলো। মনে মনে ভাবল, শোকের পরিবেশে এমন অবাস্তব কথা কেন বলছে পলাশের মতো একটা শিক্ষিত বিচক্ষণ ছেলে। তাই একটু গম্ভীরভাবেই সেদিন তপন বলেছিল, এসব কি যাতা বলছো তুমি? আমার বোন সম্পূর্ণ সুস্থ। আমরা তো নিজেই বুঝতে পারছি না যে এ সমস্ত কিভাবে ঘটল। প্রথমে ভেবেছিলাম বিষ খেয়েছে। তোমার পরিবারের ওপরেই আমাদের সন্দেহের তীর গিয়ে পড়ে, কিন্তু হাসপাতাল থেকে যখন জানানো হয় যে কোনো বিষের প্রভাব ধরা পড়েনি, তখন হতবাক লাগে আমাদের। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষও সঠিকভাবে বলতে পারছে না ঠিক কিসের কারণে এমন ভয়ানক অবস্থা হলো আমার বোনের। আচ্ছা পলাশ, সে রাতে কি ঘটেছিল আমাকে বলবে? ম্লান হেসে পলাশ জবাব দেয়, এমনটা আমি কেন করব তপন? যাকে পছন্দ করে বিয়ে করে বাড়ি নিয়ে গেছি তাকে বিষ খাওয়াবো কেন? তাছাড়া আমার পরিবারেরও তো দীপাকে অসম্ভব পছন্দ হয়েছিল। সুশ্রী নম্র একটা মেয়ে। বিয়ের পর তারা দীপার প্রাণ কেন নেবে? কি কারণে? তপন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, তাহলে কি পণের ব্যাপারে কোনো তর্কাতর্কির কারণে? আসলে আমার বোনটা কষ্ট সহ্য করতে পারে না একদম।
হয়তো কষ্টে বিষ খেয়ে। মৃদু ধমকে উঠল পলাশ। কথাটা তুমি উল্টো পাল্টা দিকে নিয়ে যাচ্ছ তপন। যা ঘটেইনি হুট করে তেমন কিছু একটা রচনা করে দিলেই তোমার মিথ্যে ধারণাগুলো সত্য হয়ে যাবে না। সেই রাতে আমি আর আমার পরিবার দীপাকে যে অবস্থায় দেখেছি আর যা যা ওর সাথে হয়েছিল, সেসব দেখার পর যে কোনো সুস্থ মানুষেরই এই প্রশ্নটাই থাকবে যা একটু আগে আমি তোমাকে করলাম, যে দীপা কি আদৌ সুস্থ ছিল? চোখ সরু করে পলাশের দিকে তপন এগিয়ে আসলো, ধীর গলায় প্রশ্ন করলো। কি দেখেছিলে তোমরা? পলাশের দৃষ্টি ঝাপসা হয়ে এলো আচম্বিতে। ক্ষীণ অথচ তীক্ষ্ণ কণ্ঠে ধীরে ধীরে সে বলতে শুরু করে। বৌভাত সবে শেষ হয়েছে তখন। অতিথিরা সব চলে গিয়েছে। রাত কত হবে তাও? ওই 12টা কি 12:30। গ্রামগঞ্জে রাতটা যেন ঝুপ করেই নেমে আসে আর দ্রুত গাঢ় হয়ে ওঠে। আমাদের গ্রামটাও ব্যতিক্রম নয় তার থেকে। যাই হোক, খুব সুন্দরভাবে বৌভাতটা হলো। তোমরা তো সবাই গিয়েছিলে সেখানে, কত মজা করলে, সব ঠিকই ছিল। কিন্তু বিপত্তি শুরু হলো তোমরা চলে যাওয়ার পর থেকে। আমরা সবাই খেতে বসেছি, হঠাৎই দীপার হাত পা কাঁপতে লাগলো। আমি ঠিক ওর পাশেই বসেছিলাম। আমি থতমত খেয়ে ওর হাত আলতো করে ধরে জিজ্ঞেস করি, দীপা, সব ঠিক আছে? শরীর খারাপ করছে? দীপা কিছু বলল না, তবে ওর কাঁপুনি আরও বাড়তে লাগলো। হাত পা বেশ ঠান্ডা। এমন সময় আমার এক বোন ওকে ভেতরে নিয়ে যেতে উদ্যত হলে আচম্বিত শক্ত হাতে দীপা সজোরে ধাক্কা দিল আমার বোনকে। এমন এক অপ্রত্যাশিত দৃশ্যে আমি এবং আমার পরিবারের প্রায় সকলেই যার পরনাই হতবাক হয়ে যাই। কাজটা ঠিক হয়নি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেই দীপা বোনের কাছে ক্ষমা চেয়ে নেয়। আমি বারংবার প্রশ্ন করছিলাম দীপাকে যে সে ঠিক আছে কিনা, কিন্তু দীপা একই উত্তর দিচ্ছিল যে সে ঠিকই আছে। কিন্তু ওর লালচে হয়ে আসা দুটো চোখ আর শরীরের মৃদু কাঁপুনি আমার মনে খটকা দিচ্ছিল যে কিছু একটা তো হচ্ছেই দীপার সাথে। দীপা চুপচাপ পুনরায় খেতে বসলে আমিও ওর পাশে বসে যাই। বাকিরাও যারা না খেয়েছিল তারাও খেতে বসে। এমন সময় খেতে খেতেই আচমকা অদ্ভুতভাবে কাশতে শুরু করলো দীপা। প্রথমে মৃদু ছিল কাশিটা, কিন্তু ধীরে ধীরে তা প্রচণ্ড হতে শুরু করলো, যেন দীপার গলা চিরে কিছু একটা বেরিয়ে আসতে চাইছিল। বাড়ির সকলেই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কেবল আমি স্থির চেয়েছিলাম দীপার দিকে। দীপাকে সেই মুহূর্তে আমার মোটেও স্বাভাবিক লাগছিল না। কাশতে কাশতে এসে সকলের মাঝখান থেকে বেরিয়ে সামনের উঠোনে দৌড়ে গেল। তারপর গলা ফাটিয়ে মারণ কাশি কাশতে কাশতেই হড়হড় করে বমি করে দিল সেখানে। আমরা পরিবারের প্রায় সকলেই একে একে জড়ো হয়েছে ওর পিছনে। দেখলাম যে বমিটা দীপা উঠোনের ঠিক মাঝখানে করেছে তা মোটেও স্বাভাবিক বমি ছিল না। তাতে কেবল ছিল রক্ত, যেন মাটিতে রক্তের স্রোত বয়ে গিয়েছিল। এমন অবস্থা দেখে আমার মা আঁচল চাপা দিয়ে কোঁকিয়ে উঠলেন। এ কি অলক্ষণে কাণ্ড দেখছি আমি মাকে শান্ত করে দীপার দিকে এক পা বাড়াতেই আবারও দীপার শরীরটা কেঁপে উঠল। মাথা উঁচু করে হাঁ করে এসে কিছু একটা যেন নিজের শরীরের ভেতর থেকে বের করে ফেলতে চাইছিল। কষ্টে রক্তাক্ত চোখ আর মুখের শিরাগুলো যেন ওর ফেটে বেরিয়ে আসতে চাইছিল। ওর ঠিক সামনেই একটা খাম্বা ছিল। সেটায় হাত রেখে পুনরায় কাশতেই গলার ভেতর থেকে থকথকে একদলা রক্তের সাথে কি একটা জানি বেরিয়ে এলো দীপার। পিছনে আমার পরিবারের সবাই বিস্মিত। বিস্ফারিত দৃষ্টিতে সবাই কেবল দীপাকেই দেখছিল। আমি ধীর পায়ে এগিয়ে এলাম সেই জায়গাটার কাছে যেখানে একটু আগেই রক্ত বমি করেছিল দীপা। হাঁটু ভেঙে ঝুঁকে থকথকে রক্তের মধ্যিখান থেকে তুলে নিলাম একটা 1 ইঞ্চি চারেকের লোহার লম্বা সূচালো পেরেক। ওই জিনিসটাই খানিক আগে দীপার গলা দিয়ে বেরিয়ে এসেছিল ওই রক্ত বমির সাথে।
তপন তো হতবাক হয়ে জিজ্ঞেস করে, কি বলছো পলাশ? দীপার গলা দিয়ে অত বড় পেরেক কিভাবে বেরোলো? এটা কিভাবে সম্ভব হতে পারে? পলাশের মুখে নেমে এলো এক অবর্ণনীয় আতঙ্কের ছাপ। শুকনো ঢোক গিলে বলে, একটি নয়, একের পর এক একাধিক পেরেক রক্তবমির সাথে বেরোতে লাগলো দীপার মুখ থেকে। চোখের সামনে যা যা দেখছিলাম তার সবটাই ছিল আমাদের ধারণার বাইরে। মুহূর্তে মুহূর্তে কোঁকিয়ে কেঁপে উঠছিল দীপা, আর থকথকে রক্তবমির সাথে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছিল সেই লোহার পেরেক। চোখের নিমেষে রক্তস্রোতে মেখে থাকা পেরেক স্তূপীকৃত হয়ে উঠল উঠোনে। আমি রক্তাক্ত পেরেকটা হাত থেকে ছুঁড়ে ফেলে জড়িয়ে ধরলাম দীপাকে। ওর কাশি তখনও কমেনি, বমি হচ্ছিল না ঠিকই, তবে শুকনো কাশি এক নাগাড়ে তখনও হয়েই চলছিল। আমি বাবাকে বললাম স্থানীয় বদ্যিমশাইকে ডাকতে, আর এমন সময় দেখলাম দীপা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল আমার বুকের ওপর। পলাশ থামলে তপন একটু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, তারপর? একটা দীর্ঘশ্বাস ফেলে পলাশ আবার শুরু করলো। তারপর যা ঘটল তা ছিল ধারণার বাইরে। অজ্ঞানরত দীপাকে ঘরে নিয়ে আসা হলো। এরপর দীর্ঘক্ষণ বসে থাকলাম আমি দীপার পাশেই। খাটের একপাশে গুটিসুটি হয়ে শুয়েছিল। এদিকে বসে থাকতে থাকতে আমারও কখন যে চোখ লেগে গেছিল আমি নিজেই ঠিক বুঝে উঠতে পারিনি। আচমকাই গোঙানির শব্দে চমকে উঠলাম আমি। দেখি খাটের পাশে ঘুমন্ত অবস্থাতেই থরথর করে কাঁপছে দীপা। শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত, আর হৃদস্পন্দন লাগাম ছাড়া। তীব্র কম্পনের মাঝেই দীপার চোখ দুটো উল্টে গেল আচম্বিত। আবারও ওর কাশি হতে শুরু করলো, এবং সেখান থেকে বেরিয়ে আসতে লাগলো রক্তের ধারা। তবে রক্তটা কোনো সাধারণ রক্ত ছিল না, কেমন যেন কালচে রক্ত। আমি দ্রুত দীপার কাছে এসে ওকে থামানোর চেষ্টা করতে গেলে অনুভব করি যে মেয়েটার গা অসম্ভব পুড়ে যাচ্ছিল। চোখ মুখ উল্টে কেমন যেন অস্বাভাবিক দেখাচ্ছিল ওকে। প্রতি মুহূর্তে আমার বুকের ভেতরটা যেন কেউ ফালা করার চেষ্টা করছিল। আমি আর এক মুহূর্তও দেরি না করে দীপাকে কোলে তুলে সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। অত রাতে কোনো ভ্যান পাওয়া সম্ভব ছিল না, তবে পাশেই একটি ছেলের ভ্যান ছিল। মাঝরাতে বাধ্য হয়ে ওকেই ডাকি। ওই আমাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ওখানে গিয়ে আরও একটা সমস্যায় পড়তে হয় আমাকে। হাসপাতালে তখন কোনো ডাক্তারবাবু ছিলেন না। কয়েকজন আয়া ছিল ঠিকই, তবে তারা কি আর রোগীর কি হয়েছে তা বলতে পারবে, নাকি সেই অনুযায়ী চিকিৎসা করতে পারবে? তবে দীপাকে তখনই ভর্তি করে নেওয়া হয়। এরপর ভোরের দিকে এক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে হাসপাতালের এক আয়া। তিনি আসেন, যদিও বা ততক্ষণে দিনের আলো ফুটে গিয়েছে। দীপার অবস্থা ইতিমধ্যেই আরও সঙ্গীন হয়ে উঠেছে। আশ্চর্য হওয়ার বিষয়, এক রাতেই মেয়েটাকে অসম্ভব শীর্ণকায় দেখাচ্ছিল। আর কেবল তাই নয়, ওর সারা দেহ হয়ে উঠেছিল ফ্যাকাশে। আমি স্তব্ধ হয়ে দেখছিলাম দীপার ভয়ানক অবস্থাটা। চোখ একদম কোটরে ঢুকে গিয়েছিল, একটা মোটা কালির আস্তরণ পড়ে সেখানে। সত্যি বলতে 2 দিন আগেও মেয়েটা অমন ছিল না, অথচ ওই সময় যেমনটা দেখছিলাম তার সঙ্গে আমি তাকে কিছুতেই মেলাতে পারছিলাম না। ডাক্তারবাবুও সঠিকভাবে ধরতে পারছিলেন না বিষয়টা। বিশেষত শরীরের ভেতর থেকে অত বড় বড় পেরেক কিভাবে বেরোতে পারে সেটাই ওনাদের ধারণার বাইরে ছিল। এদিকে দীপার অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে এগোচ্ছিল। একটা সময় বাধ্য হয়েই আমি জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু কি হয়েছে বলুন না, আমার দীপার কি হয়েছে আমাকে বলুন না। তখন একটা দীর্ঘশ্বাস ফেলে সেই ভদ্রলোক বললেন, এ ভারী অদ্ভুত আর বিচিত্র ঘটনা, যা আগে কখনো ঘটেনি আমার সাথে। রোগীর সম্ভবত শরীরে রক্ত সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে ভেতরের টিস্যু বা কলা
ধীরে ধীরে পচতে শুরু করেছে এবং নতুন করে তাদের উৎপাদনও সম্ভব হচ্ছে না, যার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা হারাতে বসেছে। এক কথায় আপনার স্ত্রীর মৃত্যু ঝুঁকিপূর্ণ অবস্থা। সদরের হাসপাতালে নিয়ে গেলে আরও বিশদের সবটা হয়তো জানা যাবে। আপনি দ্রুত ওনাকে ওখানকার হাসপাতালে নিয়ে যান। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কিছুই বুঝতে পারছিলাম না আমি যে কি হচ্ছে। অবশেষে দীপাকে সদরের হাসপাতালেই নিয়ে যাওয়ার মনস্থির করলাম। বিশ্বাস করো তপন, আমি সব ব্যবস্থা করে ফেলেছিলাম, কিন্তু দীপাকে যখন নিয়ে যাব এমন সময় একজন আয়া এসে জানায় যে দীপা আর নেই তপন। ওকে বাঁচানো সম্ভব হয়নি, তখন আর ওকে বাঁচানো সম্ভব হয়নি। কথাটা বলেই ভেঙে পড়ল পলাশ। তপনও কি বলবে বুঝতে পারল না। ওর চোখেও জল চলে এলো। কেবল নীরব দৃষ্টিতে চেয়ে থাকে পলাশের দিকে। এত দূর বলে পুরোহিত মশাই থামলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এক রাতের মধ্যেই একটা তাজা প্রাণ শেষ হয়ে গেল? কি এমন মারণ রোগ ধরা পড়েছিল যে চোখের নিমেষে এমনভাবে মৃত্যু ঘটল মেয়েটার? পুরোহিত মশাই দুপাশে মাথা নেড়ে বললেন, জানা নেই। প্রথমে তো চৌধুরী বাড়ির বাকি সকলেও ভেবেছিল অজানা কোনো রোগের কবলে পড়েই তাদের জলজ্যান্ত মেয়েটার মরণ ঘটল। তাছাড়া বিয়ের একদিন আগে থেকেই তো কাশি হচ্ছিল মেয়েটার। ওর মাকে জানিয়েছিল যে কাশির সাথে সাথে সামান্য রক্তপাতও হচ্ছে নাকি ওর মুখ থেকে, কিন্তু ওর মা পুরো বিষয়টাকেই এড়িয়ে গিয়েছিল। আর তারপরই তো এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল মেয়েটার সাথে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে উমাকান্ত আর ওনার স্ত্রীও তীর্থযাত্রা থেকে ফিরে আসেন। কান্নায় ভেঙে সে কথা স্বীকারও করেন ভদ্রমহিলা। আমি জিজ্ঞেস করলাম, কোন কথা? ওই মেয়েটা যে নিজের কাশির কথাটা জানিয়েছিল না, ওইটা। কিন্তু মহিলা তখনও জানতেন না যে আরো কত বড় বিপদ থাবা বসাতে চলেছিল ও বাড়িতে। কি হয়েছিল? আমার প্রশ্নে পুরোহিত মশাই বললেন, একের পর এক হত্যালীলা। স্বপনবাবু আমাকে এসে প্রায়শই ও বাড়ির ঘটনার কথা বলতো। সব শুনে একটা সময় পর আমি অনুমান করতে পারি যে চৌধুরী বাড়িতে মৃত্যুগুলো যে ঘটছে সেগুলো কোনো স্বাভাবিক মৃত্যু নয়। কিছু না কিছু একটা তো বাড়িতে আছে, বা কোনো অশুভ কিছুর প্রবেশ ঘটেছে যার কারণে ওই ভয়াবহ মৃত্যুগুলো ঘটছে। প্রথমে তো ঘটনা শুনেই তার আভাস পেয়ে গিয়েছিলাম আমি, কিন্তু তাকে দমন করা একেবারেই সহজ নয়। অসম্ভব শক্তিশালী এবং ক্ষতিকর সে সত্তা। তাকে শেষ করতে বিশেষ কোনো উপাচারের প্রয়োজন। আমার মতো সাধারণ পুরোহিত কোনোভাবেই চৌধুরী বাড়ির সদস্যদের বাঁচাতে পারবে না ঠাকুর মশাই। আমি বললাম, সে তো বুঝলাম, কিন্তু তারপর কি হলো? পুরোহিত মশাই ধীর কণ্ঠে বললেন, এরপর ওই বাড়িতে একে একে শুরু হলো মৃত্যুর খেলা। একদিন উমাকান্ত বাড়ির ঠাকুরের পুজো দিচ্ছিলেন। আচম্বিতে ওনার শরীরে অস্বস্তি বোধ হতে থাকে। এমনকি অনুভব করেন শরীরের তাপমাত্রাও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে শুরু করেছে ওনার। বাধ্য হয়ে স্ত্রীকে ডাকতে চান, তবে তার আগেই জ্ঞান হারিয়ে ঠাকুর ঘরের মাটিতে পড়ে যান।
ওনার পড়ে যাওয়ার শব্দ শোনা মাত্রই ছুটে আসে বাড়ির লোক। ততক্ষণে মুখ দিয়ে অনর্গল রক্ত বেরোতে শুরু করেছে ভদ্রলোকের। ওনার দুই ভাইপো ছাদ তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যায় ওনাকে। স্থানীয় বৈদ্য মশাইকেও ডাকা হয়, কিন্তু ওনার পক্ষে সঠিকভাবে কিছু বোঝা সম্ভব হয় না। উনি যখন আসেন তখন মুখ দিয়ে রক্ত পড়াটা কমলেও জ্বরটা কমেনি। জ্বরটা কমেনি। কিছু ঔষধি দিয়ে যাননি, তবে বলেন বাড়াবাড়ি হলে হাসপাতালে ভর্তি করতে হবে। সমস্যাটা হলো গ্রাম থেকে হাসপাতাল বেশ কিছুটা দূরে। কটা দিন বৈদ্য মশাইয়েরই দেওয়া ঔষধি দেওয়া হলো উমাকান্ত বাবুকে, কিন্তু এতে ওনার শরীরের উন্নতি হলো না, বরং আরো অবনতির দিকে এগোতে লাগলো। শুধু তাই নয়, দিন দিন পরিস্থিতি হয়ে উঠতে লাগলো আরো ভয়াবহ। এরপরে এমন একটা ঘটনা ঘটলো যা শুনে আমি নিশ্চিত হয়ে গেলাম যে না, কিছু হোক না হোক কোনো এক অশুভের হাত তো আছেই। না হলে পুরোহিত মশাইয়ের কথার মাঝে আমি বললাম, বুঝলেন কিভাবে? শুকনো ঢোক গিলে পুরোহিত মশাই বললেন, একদিন গ্রামের মন্দিরে পুজো করছি, হঠাৎই স্বপন আসে আমার কাছে। সাথে এক ভদ্র মহিলাও ছিল। পরিচয়ের পর জানতে পারি তিনি নাকি উমাকান্তের স্ত্রী। মেয়ের মর্মান্তিক মৃত্যুর পর কেমন যেন জুবুথুবু হয়ে পড়েছিলেন মহিলা। আমাকে দেখতেই একেবারে হাউ হাউ করে কেঁদে ফেলে বললেন, পুরোহিত মশাই, আমাকে বাঁচান পুরোহিত মশাই, আমার সংসারটা যে শেষ হতে চললো পুরোহিত মশাই, আমাকে বাঁচান। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে? আমি তা জিজ্ঞাসা করব না বৌঠান, কারণ এর অনেকটাই আমি জানি। তবে এরকম কান্নাকাটি করে আদপে কি কোনো সমস্যার সমাধান মিলবে বলুন আপনি? উমাকান্তের স্ত্রী নিজেকে কোনো ক্রমে সামলে বলেন, জানি না পুরোহিত মশাই, আগাম ভবিষ্যৎ যে কি হতে চলেছে আমি তার কিছুই জানি না। তবে আজ আপনাকে কিছু কথা বলতে চাই। আমার মেয়েটা কিভাবে মারা গেল তা এখনো আমি বুঝতে পারছি না। সত্যি বলতে এমন মর্মান্তিক মৃত্যু এর আগে আমি কখনো দেখিনি। জামাইয়ের কাছে শুনলাম মৃত্যুর আগে আমার মেয়েটার মুখ থেকে নাকি অনর্গল রক্ত বের হচ্ছিল। আর এই একই ঘটনা ঘটেছে ওর বাবা অর্থাৎ আমার স্বামীর সাথেও। উমাকান্ত যখন ঠাকুর ঘরে পড়ে যান তখন ওনার গায়ে জ্বর আর মুখ থেকে রক্ত ওঠা দেখে আমরা সবাই ঘাবড়ে যাই। আমার ভাসুরের ছেলেরা ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। আমি জলপট্টি করতে থাকি। স্থানীয় এক বৈদ্যকে ডাকা হয়। পরীক্ষা করে তিনি কয়েকটা ওষুধও দেন। বলেন যদি জ্বর আর মুখ থেকে রক্তপাত না কমে তাহলে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি তো জানেন ঠাকুর মশাই, এখান থেকে হাসপাতাল কত দূর। আমার ভাসুর রমাকান্ত বললেন ওষুধ দিয়ে কটা দিন দেখতে। এভাবে কটা দিন কাটলো। জ্বর আসে যায়, স্থায়ীভাবে কমে না, তবে মুখ থেকে রক্তপাতটা ক্রমশ বাড়তে লাগলো। বিশেষত রাতে বেশি পরিমাণে হতো। আর জানেন, রক্তটা কোনো সাধারণ রক্ত ছিল না, কেমন যেন কালচে বর্ণের, আর তার সাথে একটা তীব্র পচা দুর্গন্ধ। বাবা, কিন্তু রক্ত বমি সেটা ছিল না, এটা আমি জানি। শুধু রক্ত, কখনো তরলভাবে বেরোতো, কখনো দলা পাকিয়ে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কি ঘটছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও হচ্ছিল। এমন সময় আরও একটা দুর্ঘটনার সম্মুখীন হলাম আমরা। আমার ভাসুরের হঠাৎই একদিন একটা পথ দুর্ঘটনা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানানো হয় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে
ওনাকে আর বাঁচানো যায়নি। আমাদের বাড়িতে তখন শোকের ঘন কালো মেঘ নেমে এসেছে। মনে হচ্ছিল কেউ যেন আমাদের এই হাসি খুশি সুখী পরিবারটাকে বিষ নজরে ঝাঁঝেরা করে দিচ্ছে। আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যাপারে আমার বড় ভাইপো মহেশ ও আর বিন্দু মাত্র দেরি করতে চাইল না। তাই স্থির হলো অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলেই উমাকান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কিন্তু যেদিন ক্রিয়াকর্ম শেষ হলো সেই রাতে এক অদ্ভুত পৈশাচিক ঘটনার মুখোমুখি হলাম আমি। ঘটনাটা এতটাই ভয়ানক আর লোমহর্ষক যে আমার শরীর ও মস্তিষ্কের শিরা উপশিরাকে পর্যন্ত শিথিল করে দিয়েছিল সেই ঘটনা। সেদিন রাত কত হবে জানি না, একটা তীব্র শীতল বাতাসের আচম্বিত ঝাপটায় ঘুম ভেঙে গেল আমার। আমি দ্রুত উঠে বসলাম। পাশে নিঃশব্দে ঘুমোচ্ছেন আমার স্বামী। সৌভাগ্যবশত সে রাতে ওনার মুখ দিয়ে রক্ত ওঠেনি। ঘরের ভেতরে তখন ক্ষীণ হ্যারিকেনের আলো জ্বলছে। আলগা ঘুম জড়ানো দৃষ্টি ঘরের চারিদিকে বোলালাম। দেখলাম ঘরের দরজা জানলা সব বন্ধ। অবাক হলাম যে তাহলে ঠান্ডা হাওয়াটা কোথা থেকে আসছে। সব বন্ধ থাকলে তো এতটা ঠান্ডা আবহাওয়া থাকবার কথা নয়। এমন সময় একটা কান্নার শব্দ কানে এলো। কেউ যেন কাঁদছে, গুমড়ে গুমড়ে কাঁদছে। সোজা হয়ে উঠে বসতেই হ্যারিকেনের আলোটা হঠাৎই দপ করে উগ্রভাবে জ্বলে আরও ক্ষীণ হয়ে এলো। আর তার কয়েক মুহূর্তের প্রজ্বলিত শিখায় আয়নার ঠিক পিছন দিকে একটা কালো অবয়ব লক্ষ্য করলাম। ক্ষণিকের বিলম্বতা, চোখেতে আলোর ঝলক কমে আসতেই সেই অবয়বটিকে আর দেখা গেল না। কিন্তু দুটো গোল সাদাটে জ্বলতে থাকা তার চোখের অস্তিত্ব তখনও স্থির হয়ে আমার দিকে। পুরোহিত মশাই, প্রথমে চোখের ভুল ভেবেছিলাম, কিন্তু ভালোভাবে আবারও সামনে তাকাতেই দেখলাম সেই জ্বলতে থাকা চোখ দুটো যেন আকস্মিক আরও অনেকটা কাছে এগিয়ে এসেছিল। ধীরে ধীরে নিজের ওপর স্বাভাবিক বিশ্বাসটুকুও হারাতে বসেছিলাম আমি। অজানা আতঙ্কে হৃদস্পন্দনের গতি প্রায় লাগাম ছাড়া। হাতটা নাড়িয়ে যে আমার স্বামীকে ডাকবো সেটা করার মতো ক্ষমতা আমার হচ্ছিল না। হাতে জোরই পাচ্ছিলাম না, শরীরে কোনো জোর পাচ্ছিলাম না। কিছুক্ষণ একভাবে ওই ভয়ানক অবয়ব আমার দিকে চেয়ে থাকার পর দু পার হাতে ভর দিয়ে এঁকে বেঁকে ধীর গতিতে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। অস্পষ্ট হলেও আমি সেই অবয়বকে ক্ষীণ আলোয় লক্ষ্য করতে পারছিলাম। আর ওই চোখ দুটো, ফ্যাটফ্যাটি জ্বলে ওঠা সাদা চোখ দুটো আমার দিকে স্থির রেখে এগিয়ে আসছিল বিছানার কাছে। তারপর আচমকাই অদ্ভুত ভঙ্গিমায় বিছানায় উঠে আমাকে ঠিক টপকে চলে গেল উমাকান্তের দিকে। যাওয়ার সময় সেই বিভীষিকার দৃষ্টি আমার দিকেই ছিল। তাতে ছিল দেশ আর এক বেপরোয়া ভাব। আমাকে টপকে সেই কালো অবয়ব উমাকান্তের বুকের ওপর উঠে বসলো। তারপরে ধীরে ধীরে ঝুঁকলো ওনার মুখের ওপর। আর এই পুরো ঘটনাটা একভাবে ঘটে চলেছিল আমার চোখের সামনে, ঠিক আমার চোখের সামনে। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখার পর মনে হলো আমার মধ্যে আর কোনো প্রাণবায়ু অবশিষ্ট নেই। সবটা যেন কেউ নিংড়ে নিয়েছে। এদিকে সেই কালো শক্তিকে দেখলাম উমাকান্তের শরীরের সাথে ধীরে ধীরে মিশে যেতে লাগলো। কিন্তু তখনও তার জ্বলজ্বলে সাদা চোখ, তার চোখ দুটো আমাকেই দেখছিল, বিদ্রুপ করছিল। ঠিক সেই মুহূর্তে আমার স্বামী উমাকান্তের সম্পূর্ণ শরীরটা থরথর করে কাঁপতে শুরু করলো। এমনকি তার মুখ দিয়ে বেরিয়ে আসছিল অদ্ভুত জান্তব গোঙানির শব্দ, যেন ভেতর থেকে কেউ নিজের যন্ত্রণা ভরা অনুভূতির কথা ব্যক্ত করতে চাইছে। পাথরের মতো স্থির হয়ে আমি দেখতে লাগি সেই অভিশপ্ত কালো ছায়ার ভয়ানক কীর্তিকাণ্ড। নিষ্ঠুর নির্মমভাবে ও আমার স্বামীর সমস্ত জীবনী শক্তি শুষে নিচ্ছিল। এবং এরপর গল গল করে ওনার মুখ থেকে বেরিয়ে এলো
কুচকুচে কালো রক্তের ধারা, সেই সাথে ঘরের প্রতিটা কোণ একটা কটু বোটকা গন্ধে ভরে গেল। কেবল মুখ নয়, ওর দু চোখের কোল ফেটে রক্ত বেরোচ্ছিল। এমনকি ওনার নিঃশ্বাস প্রশ্বাসও বৃদ্ধি পায়। উনি রীতিমতো হাঁপাচ্ছিলেন, আর সেই সাথে তীব্র কাঁপুনি। গায়ে হাত রেখে দেখলাম জ্বর নেই, কিন্তু তা সত্ত্বেও উমাকান্ত যে কেন কাঁপছিলেন সেটা বুঝতে পারি না। ছেলেগুলোকে ডাকতে যাব, এমন সময় আরও একটা ভয়ানক দৃশ্য দেখে হৃদস্পন্দন স্থির হয়ে গেল। ক্ষীণ আলোতে দেখলাম উমাকান্তের সারা শরীর ধীরে ধীরে কালচে গাঢ় ও বেগুনি রং ধারণ করেছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে তার সারা দেহে বুঝি কালশিটে পড়েছে। উমাকান্তের মুখের অভিব্যক্তি দেখে বুঝতেই পারলাম যে তার শরীরের ভিতরে এক ভয়ানক আলোড়ন চলছে, অথচ তিনি কিচ্ছু বলার মতন অবস্থাতেই ছিলেন না। নীরবে সেই যন্ত্রণা সহ্য করছিলেন। কিছু সময়ের মধ্যেই উমাকান্তের শরীর বিবর্ণ আর নিস্তেজ হয়ে পড়ল। কালশিটে এর আগেও লক্ষ্য করেছিলাম, কিন্তু সেই রাতে ওগুলো যেন হু করে সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। আমি আর স্থির থাকতে পারলাম না। কোনো রকমে টালমাটাল পায়ে আমি ঘর থেকে বেরিয়ে সোজা মহেশ আর তপনকে ডাকলাম। আমার অপ্রকৃতিস্থ অবস্থা দেখে ওরাও ঘাবড়ে যায়। তারপর সম্পূর্ণ ঘটনাটা খুলে বলতেই ওরা উমাকান্তকে হাসপাতালে নিয়ে যেতে উদ্যত হলো, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। আচমকাই যেন আমার পায়ের তলার মাটিটা সরে গিয়েছিল সেদিন। মহেশ ডাক্তারকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে উমাকান্তের। ডাক্তারবাবু সঠিকভাবে কিছুই বলতে পারছিলেন না যে কি ঘটেছে। শেষমেশ পরীক্ষা করে বললেন উমাকান্তের শরীরের গুরুত্বপূর্ণ কিছু শিরা উপশিরা ফেটে গিয়ে মারাত্মক রক্তক্ষরণ ঘটেছে, আর অতিরিক্ত রক্তক্ষরণে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর কার্যক্ষমতা বন্ধ হয়ে অচল হয়ে যায়। তার ফলেই উমাকান্তের মৃত্যু হয়, প্রধানত হৃদস্পন্দন বন্ধ হওয়ায়। এত দূর বলে মহিলা থামলে আমি বলি, ভয়ানক ঘটনা যে। আপনার বাড়ির ধুলোটা পেলে হয়তো বুঝতে পারতাম আসলেই কিছু আছে কিনা ওখানে। মহিলা না দ্রুত আঁচলের খুঁট থেকে এক মুঠো ধুলো বার করলেন, আর আমার হাতে দিতেই আমি তার নাকে ঠেকালাম। সত্যিই একটা বিশ্রী পচা আষ্টে গন্ধ আসছিল সেখান থেকে। তবে কোনো সাধারণ আষ্টে গন্ধ কিন্তু ছিল না। এই দুর্গন্ধ আমার খুব ভালো করে চেনা। অশুভ সত্তা যেখানে থাকবে সেখানেই এমন গন্ধ পাওয়া যাবে। স্বপনবাবু ম্লান কণ্ঠে বললেন, উমাকান্তের মৃত্যুর পর এক তান্ত্রিক ডাকা হয়েছিল ও বাড়িতে। তিনি একটা পুজো করে বাড়িটার বন্ধন করে দিয়েছিলেন। গৃহবন্ধন হওয়ার পর ধীরে ধীরে বাড়ির পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিল। ইতিমধ্যেই মহেশের স্ত্রী জানতে পারে সে গর্ভবতী। বাড়িতে খুশির আলো ছড়িয়ে পড়ে বহুদিন পর। উপমাকান্তবাবুর মৃত্যুর পর ওনার স্ত্রীও আধ্যাত্মিক জগতের প্রতি একটু বেশি ঝুঁকে পড়লেন। তারপরে উমাকান্তের স্ত্রী বলেন, হ্যাঁ পুরোহিত মশাই, আমার স্বামীর মৃত্যুর পর সবাই যেন ঠাকুর ঘরে যাওয়া ভুলেই গিয়েছিল। তাই দীর্ঘদিন পর সেখানে প্রবেশ করতেই মনে হয়েছিল যেন কতকাল সেখানে কারোর আনাগোনাই হয়নি। সত্যি বলতে ওই বাড়ি বন্ধনের পর বাড়ির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হলে তখন আমরাও স্বাভাবিক অবস্থায় ফিরি। আসলে সবাই একরকম বিষাদ আর হতাশায় ডুবে কেমন যেন একটা হয়ে গিয়েছিলাম আমরা। ঠাকুর ঘরে যাওয়া ছেড়েই দিয়েছিলাম, সন্ধ্যাবাতি ধরানো তো ভুলেই গিয়েছিলাম। যেন কারোর একটা অদৃশ্য বাঁধা ছিল ওই বাড়িতে পুজো দেওয়ার।
কিন্তু বাড়িতে আমরা পুজো পাঠ শুরু করার পর থেকে ঠাকুর মন্দির আবার আগের মতো সেজে উঠল। মহেশের স্ত্রী ঘর সামলাতো, আর আমি ঠাকুর ঘরে পুজো পাঠ নিয়েই থাকতাম। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগলো। তারপর তপনের বিবাহের জন্য কথাবার্তা শুরু হলো। তারপর নববধূ হয়ে রুমার আমাদের বাড়িতে প্রবেশ হলো। কিন্তু কাল রাত্রির দিন এমন একটা ঘটনা ঘটলো যা আমাদের মনে আবার নতুন করে আতঙ্কের বিষ ঢুকিয়ে দিল। ভয়ানক এক বিষ। আমি ওনাদের বুঝিয়ে বললাম, শান্ত হন, শান্ত হন। নতুন করে কি ঘটেছিল? গৃহবন্ধনের পর সব তো ঠিক হয়ে যাওয়ার কথা। উমাকান্তের স্ত্রী ঝরঝর করে কেঁদে ফেললেন আমার কথায়। মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল উনি ভীষণ ক্লান্ত। বললেন, কিচ্ছু ঠিক হয়নি পুরোহিত মশাই, কিচ্ছু না। কাল রাত্রির দিন মহেশের বউ রুমার সাথে শুয়েছিল। কে জানতো সকাল থেকে হাসি খুশি থাকা মেয়েটার সাথে এমন কিছু একটা ঘটতে পারে। আর তার সাক্ষী আমার এই পাপী চোখ দুটোকেই হতে হবে। কত রাত হবে ঠিক জানা নেই, হঠাৎই অজানা কোনো কারণে ঘুমটা ভেঙে যায় আমার। চোখ খুলতেই ঘরের ছাদে অদ্ভুত কিছু শব্দ পেলাম। মনে হলো কেউ যেন দুমদাম পা ফেলে ওপরের বারান্দা ধরে হেঁটে বেড়াচ্ছে। মহেশ আর তপনের ঘরটা উপরে, নিচে আমার যা ভাসুর থাকতো। দীপার একটা ঘর ছিল, আর একদম কোণার দিকে আমাদের। অমন দুমদাম পা ফেলার শব্দ পেয়ে উঠে বসি আমি। এত রাতে কে এমনভাবে পা ফেলে হাঁটছে তা নিয়ে মনে প্রশ্নও এলো। কোনো কিছু না ভেবেই ঘর থেকে বেরিয়ে এলাম আমি। শব্দটা মনে হলো আরও দ্রুত এবং জোরালো হয়ে সারা বাড়িময় ছুটে বেড়াচ্ছিল। প্রথমে একবার ভাবলাম চেঁচিয়ে ডাকি। পরক্ষণেই মত পাল্টে ধীর পায়ে সিঁড়ি ভেঙে ওপরের বারান্দায় উঠে আসতেই সরাসরি চোখ রুমার ঘরের দিকে পড়ল। ঘরের মৃদু আলোয় দেখলাম বিছানায় অকাতরে ঘুমিয়ে আছে দুই বউ। কিন্তু ঘরে ওরা মাত্র দুজন ছিল না। একটা কালো অবয়ব চেপে বসেছিল মহেশের বউয়ের ঠিক হাঁটু জোড়ার ওপর। তার মুখের গড়ন অস্পষ্ট হলেও ফ্যাটফ্যাটে সাদা হয়ে জ্বলতে থাকা গোল চোখ দুটো আলো আঁধারিতেও দৃশ্যমান ছিল। আর বোঝা যাচ্ছিল হাত দুটো। সেই দুই হাত আচমকাই মহেশের বউয়ের সামান্য স্ফীত পেটের মাংস ভেদ করে ভেতরে ঢুকে সেখান থেকে নাড়ি ভুঁড়ি সহ টেনে ছিঁড়ে বার করে আনলো একটি মাংসপিণ্ড, সম্ভবত তার গর্ভে পালিত ভ্রূণটিকে। রক্তাক্ত, মর্মান্তিক, ভয়ানক সে এক দৃশ্য। সেগুলোকে দরজার দিক করে ঝুলিয়ে ভয়ানক দৃষ্টিতে সোজাসুজি ঠিক আমার দিকে চাইল অবয়বটি। সেই নাড়ি ভুঁড়ি সহ রক্তাক্ত ভ্রূণের মাংসপিণ্ড থেকে টপ টপ করে চুঁইয়ে পড়ছিল রক্তকণা। আমার গা গুলিয়ে উঠল। আবছা আলো আঁধারিতে সবটা পরিষ্কার বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারছিলাম কি ভয়ানক দৃশ্য দেখানোর চেষ্টা করছিল সেই অবয়ব। আর থাকতে পারলাম না। চিৎকার করে উঠতেই নিজেকে বিছানায় পেলাম। তবে বাইরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। হন্তদন্ত হয়ে বাইরে এসে দেখলাম তপন দ্রুত পায়ে উপরে যাচ্ছে। আমিও ওর পিছু নিলাম। সোজা রুমার ঘরটার সামনে দাঁড়াতেই বরফের মতো ঠান্ডা হয়ে এলো আমার শরীরটা। স্থির পাথরের ন্যায় কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম আমি বোধহয় নিজেও জানি না। সামনের বিছানায় অসাড়ে পড়ে রয়েছে মহেশের বউ। তার শাড়ির নিম্নভাগ রক্তে ভিজে গেছে, এমনকি বিছানাতেও রক্তের ধারা। এমন এক নির্মম দৃশ্য দেখতেই আমার ক্ষণিক আগের সেই অবয়বটির কথা মনে পড়ে গেল। সেই মাংসপিণ্ড, নাড়ি ভুঁড়ি আর রক্ত আমার দিকেই তাক করে ঝুলিয়ে রেখেছিল সেগুলো। ভাবতেই বমি পেয়ে গেল আমার। মহেশের বউকে ততক্ষণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আমি তখন জিজ্ঞাসা করি, কিন্তু কান্নায় ভেঙে পড়লেন উমাকান্তের স্ত্রী।
গর্ভপাত হয়ে গিয়েছিল পুরোহিত মশাই। বউটা এতটাই আতঙ্কে চলে গেছে যে সে এখনো স্বাভাবিক হতে পারেনি। বুঝতে পারলাম সেই অশুভ বিভীষিকা হয়তো আবারও থাবা বসিয়েছে আমাদের বাড়িতে। ছোট বৌমা রুমারও খুব খারাপ লাগছিল। নতুন বউ হয়ে পা রেখেই এত ভয়ানক এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো ওকে। বেচারির ঘুম ভাঙলে দেখে যে তার যা পাশে শুয়ে বিস্ফারিত দৃষ্টিতে দরজার দিকে চেয়ে গোঙাচ্ছিল, আর সারা বিছানায় পোশাকে রক্তে ভাসাভাসি। ভয়ে সবাইকে ডাকে রুমা। তবে সব থেকে ভয়ানক ব্যাপার হলো, শুধু এই ঘটনাতেই থেমে থাকেনি আমাদের বাড়ির ওই অভিশাপ। সন্তান হারানোর পর স্ত্রীকে সামলাতে সামলাতে প্রায় বিধ্বস্ত মহেশ একদিন লক্ষ্য করলো তার শরীরের কিছু কিছু জায়গা পেটে রক্ত বেরোচ্ছে। প্রথমে সে বিশেষ গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে সেই স্থানগুলোতে ঘা হতে শুরু করে। এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘাগুলোর সঙ্গীন অবস্থা দেখে মহেশ ডাক্তারবাবুর কাছে যাওয়ার মনস্থির করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই ঘাগুলো রাতারাতি আরও গভীর আর মারাত্মক আকার ধারণ করে এবং চামড়াটাকে সম্পূর্ণ পচিয়ে ফেলতে শুরু করে, যার কারণে সেখান থেকে অস্বাভাবিক হারে রক্তসহ পুঁজ বেরিয়ে আসতে থাকে এবং প্রচণ্ড খারাপ অবস্থার দিকে এগোতে শুরু করে মহেশের চামড়ার প্রতিটা অংশ। হাসপাতালে গেলে ওর চিকিৎসা শুরু হয়, কিন্তু আমরা বুঝতে পারি যে তাতে কোনো লাভ হচ্ছে না। ওর ত্বকের প্রায় সব জায়গাতেই পচন ধরতে শুরু করেছে, আর সেগুলো একটা বীভৎস আকার ধারণ করছে। এতদূর বলে উমাকান্তের স্ত্রী কয়েক মুহূর্তের জন্য থামেন, তারপর বললেন, পুরোহিত মশাই, আপনি একবার ও বাড়িতে চলুন, সচক্ষেই নয় বাড়ির অবস্থাটা দেখে আসবেন। আমি কিছু বলতে পারলাম না, কেবল মাথা নেড়ে ওনার কথার সম্মতি জানালাম। পুরোহিত মশাই থামলে আমি জিজ্ঞেস করি, আপনি গেছিলেন ওই বাড়ি? আতঙ্কিত কণ্ঠে পুরোহিত মশাই বললেন, গেছিলাম, সত্যি বলছি ঠাকুর মশাই। বাড়ির লোহার দরজাটা পার করে ভেতরের মাটিতে পা রাখতেই আমার অন্তরাত্মা একেবারে কেঁপে উঠল সহসা। একটা অশনি সংকেত যেন ছুঁয়ে বেরিয়ে গেল আমাকে। মূল ফটক পেরিয়ে অতি সন্তর্পণে পা রাখলাম বাড়ির ভেতরে। এমন সময় পেছন থেকে একটা শীতল বাতাসের ঢেউ এসে স্পর্শ করলো আমার শরীর। দ্রুত পিছন ফিরতেই স্তব্ধ হয়ে গেল আমার দৃষ্টি। এমন একটা অপ্রত্যাশিত দৃশ্য দেখতে পাবো আমি কোনোদিন তা ধারণা করতে পারিনি। হৃদস্পন্দন কয়েক মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে যায় আমার। আসলে ওদের বাড়ির মূল ফটকের ভেতরে খানিকটা বাম দিক ঘেঁষে একটা বহু পুরানো বট গাছ ছিল, যার লম্বা লম্বা ঝুড়ি মূল ওপর থেকে সোজা নিচ পর্যন্ত এসে নেমেছে। তারই মাঝে একটা সম্পূর্ণ কালো অবয়ব চোখে পড়ল আমার। সেটা কোনো মানুষ কিংবা প্রাণীর অবয়ব ছিল না, ছিল একদমই আকৃতিহীন একটা কালো অবয়ব। সেটা ঝুলতে থাকা ওই মোটা ঝুড়ি মূলটাকে চেপে অদ্ভুত ভঙ্গিতে ঘেঁষতে ঘেঁষতে ওপরের দিকে উঠতে লেগেছিল। আমি পিছন ফিরতেই হঠাৎই তার সাদা জলজলে গোল দৃষ্টি দুটো চকিতে ঘুরে স্থির হলো আমার দিকে। কয়েক মুহূর্তের বিলম্বতা একভাবে কিছুক্ষণ স্থির আমাদের দৃষ্টি নিবদ্ধ ছিল পরস্পরের দিকে। মনে হচ্ছিল সে দৃষ্টিতে যেন মিশেছিল একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি। উমাকান্তের স্ত্রী আমাকে ভেতরে ডাকলে অবশেষে আমার ঘোর কাটে। ভেতরে এক ঝলক দৃষ্টি ফেলে আমি পুনরায় পিছন ফিরতেই আর নেই, আর ওই জিনিসটাকে আমি দেখতে পেলাম না।
ইতিমধ্যেই রুমা আর তপন এসে দাঁড়ালো বৈঠকখানায়। মহেশের অবস্থাও বেগতিক, সে শুয়ে রয়েছে। তার স্ত্রী আপাতত মানসিক চাপ থেকে বেরিয়েছে ঠিকই, কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। তার মাঝেই স্বামীর সেবা যত্ন করে চলেছে অনর্গল। বাড়িতে প্রবেশ করতেই যা বোঝার আমি তা বুঝে গিয়েছিলাম, তবে কিছু সময় ধরে বাড়িটা ভালোভাবে পরীক্ষা করার পরে আমি নিশ্চিত হলাম কিছু একটা ব্যাপার তো এখানে আছে। ঋণাত্মক আবহের আভাস পাচ্ছিলাম আমি। মহেশকে দেখলাম, ভয়ানক খারাপ অবস্থায় আছে সে। হাসপাতাল, ডাক্তার, বদ্যি কেউ কিচ্ছুটি করতে পারছে না। কেউ ঠিক মতো রোগটা ধরতেই পারছে না। সদরে যে নিয়ে যাবে সেই পরিস্থিতিও ওদের নেই। তপনের পক্ষে বাড়ির মহিলাদের একা রেখে সদরে গিয়ে দাদার চিকিৎসা করানো সম্ভব নয়। অন্যদিকে কি যে হয়েছে, গ্রামবাসীরা ওদের বাড়ির ছায়া তেমন একটা মাড়ায় না। কালো কি একটা ছায়া জানি তারা দেখে ওই বাড়ির পাশ দিয়ে গেলে। মহেশের স্ত্রী নিজেই অসুস্থ, তার পক্ষেও মহেশকে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। তবে আর কে যাবে নিয়ে? তবে হাসপাতালের এক ডাক্তারবাবু বললেন যে এমন এক অদ্ভুত ঘটনা তিনিও প্রথম দেখছেন। এভাবে হঠাৎ করে কয়েকদিনের মাথায় রোগীর এমন অদ্ভুত অবস্থা। সত্যি বলতে মহেশ রীতিমতো নুইয়েই পড়েছিল, শারীরিক ব্যথা আর মানসিক দুশ্চিন্তায়। তবে আমিও ঠিক ঠাহর করতে পারলাম না যে ওই বাড়িটায় আদতে কি আছে। আপনি যদি একবার দর্শন করে আসতেন বাড়িটার। পুরোহিত মশাইয়ের কথায় আমি বললাম, বিপদে মানুষের সাহায্য করা আমার স্বভাব, কোনোদিন তাতে অস্বীকার করিনি। তবে আজ আর যাওয়া সম্ভব নয়, সূর্যাস্ত হয়ে গেছে, আগামীকাল যাব। বেশ বেশ। পুরোহিত মশাই বাকি কথা শেষ করে চলে গেলেন ওখান থেকে। প্রথমবার আমার বুকের ভেতরটা কেঁপে উঠল হঠাৎ। কেন জানা নেই, কিন্তু এক অদ্ভুত অস্বস্তি বোধ হচ্ছিল বুকে, মন আর মস্তিষ্কে। আমি কেবল অপেক্ষায় ছিলাম আগামী দিনের জন্য। পরের দিন পুরোহিত মশাইয়ের সাথে একটু সকাল সকালই এসে উপস্থিত হলাম মহেশতলা। বাড়িতে পা রাখতেই একটা অজানা অমঙ্গলের ছায়া ঘিরে ধরল আমাকে। চোখ বন্ধ করতেই কয়েক মুহূর্তের জন্য আমার মস্তিষ্কের সামনে পুরো বাড়িটা ছেয়ে গেল গাঢ় কালো অন্ধকারে। অপরদিকে অহরহ ডানা ঝাপটিয়ে উড়ে যাচ্ছিল নাম না জানা রাত পাখি। একটা প্রকাণ্ড বটগাছ প্রহরীর ন্যায় দাঁড়িয়েছিল দানব রূপে ওই দণ্ডায়মান জমিদার বাড়িটার পাশে। আর সেইখানেই না, গাছটার উপরের দিকের ঠিক একটা মোটা ডালে ঝুলছিল একটা কালো অবয়ব, জল জলে সাদা ঘোলাটে চোখ, আর তাতে মিশেছিল এক ভয়ঙ্কর হিংস্র চাহনি। ধক করে উঠল আমার বুকের ভেতরটা, আর সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে গেল। স্বাভাবিক হয়ে এলো সবকিছু। দরজা ঠিক সামনে দাঁড়িয়েছিল তপন আর উমাকান্ত বাবুর স্ত্রী। তপনের প্রশ্নে পুরোহিত মশাই কথাটা বলতেই উমাকান্তের স্ত্রী বললেন, আসুন পুরোহিত মশাই। আর উনি? ওনার নাম তারানাথ চক্রবর্তী। আপাত দৃষ্টিতে জ্যোতিষী হলেও এমনিতে দক্ষ একজন তান্ত্রিক। আমাদের গ্রামের শ্মশানেই আলাপ হয় ওনার সাথে। উনি চেষ্টা করলে হয় না?
পুরোহিত মশাইয়ের কথায় আমি বললাম, বিপদে মানুষের সাহায্য করা আমার স্বভাব, কোনোদিন তাতে অস্বীকার করিনি। তবে আজ আর যাওয়া সম্ভব নয়, সূর্যাস্ত হয়ে গেছে, আগামীকাল যাব। বেশ বেশ। পুরোহিত মশাই বাকি কথা শেষ করে চলে গেলেন ওখান থেকে। প্রথমবার আমার বুকের ভেতরটা কেঁপে উঠল হঠাৎ, কেন জানা নেই, কিন্তু এক অদ্ভুত অস্বস্তি বোধ হচ্ছিল বুকে, মন আর মস্তিষ্কে। আমি কেবল অপেক্ষায় ছিলাম আগামী দিনের জন্য। পরের দিন পুরোহিত মশাইয়ের সাথে একটু সকাল সকালই এসে উপস্থিত হলাম মহেশতলা। বাড়িতে পা রাখতেই একটা অজানা অমঙ্গলের ছায়া ঘিরে ধরল আমাকে। চোখ বন্ধ করতেই কয়েক মুহূর্তের জন্য আমার মস্তিষ্কের সামনে পুরো বাড়িটা ছেয়ে গেল গাঢ় কালো অন্ধকারে। অপরদিকে অহরহ ডানা ঝাপটিয়ে উড়ে যাচ্ছিল নাম না জানা রাত পাখি। একটা প্রকাণ্ড বটগাছ প্রহরীর ন্যায় দাঁড়িয়েছিল দানব রূপে ওই দণ্ডায়মান জমিদার বাড়িটার পাশে। আর সেইখানেই, না, গাছটার উপরের দিকের ঠিক একটা মোটা ডালে ঝুলছিল একটা কালো অবয়ব, জল জলে সাদা ঘোলাটে চোখ, আর তাতে মিশেছিল এক ভয়ঙ্কর হিংস্র চাহনি। ধক করে উঠল আমার বুকের ভেতরটা, আর সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে গেল, স্বাভাবিক হয়ে এলো সবকিছু। দরজা ঠিক সামনে দাঁড়িয়েছিল তপন আর উমাকান্ত বাবুর স্ত্রী। আসুন পুরোহিত মশাই। আর উনি? ওনার নাম তারানাথ চক্রবর্তী। আপাত দৃষ্টিতে জ্যোতিষী হলেও এমনিতে দক্ষ একজন তান্ত্রিক। আমাদের গ্রামের শ্মশানেই আলাপ হয় ওনার সাথে। উনি চেষ্টা করলে হয় না? তপনের প্রশ্নে পুরোহিত মশাই কথাটা বলতেই উমাকান্তের স্ত্রী বললেন, না না, আমরা শুধুমাত্র এই বিপদের হাত থেকে মুক্তি চাই। আপনারা যা করার করুন, কিন্তু আমাদের সাথে একের পর এক যা ভয়ানক ঘটনা ঘটে চলেছে, দয়া করে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করুন। একটা দীর্ঘশ্বাস ফেলে বাড়িটার চারিদিকে চোখ বোলাতে বোলাতে আমি বললাম, এই নিয়ে কত ছেলের মৃত্যু ঘটেছে? তপন জবাব দিল, আমার বাবা, খুড়তুতো বোন, কাকামশাই, আর এখন তো বড়দা মানে মহেশদার অবস্থাও ভয়ঙ্কর হয়ে উঠেছে। রুমাও ইতিমধ্যে চার জল খাবার নিয়ে হাজির। নিচু স্বরে সে বলল, এমনকি দিদিভাইয়ের গর্ভস্থ সন্তানটাকে পর্যন্ত বাঁচতে দিল না সেই বিভীষিকা। ঠাকুরমশাই, আপনিই বলুন, এটা কি, কিসের ছায়া পড়েছে এ বাড়ির অন্ধরে? মাঝে মাঝে ভয় হয় আমার ঠাকুরমশাই। আমার স্বামীর যদি কিছু হয় আমি বাঁচবো কি নিয়ে ঠাকুরমশাই? আপনি কোনোভাবে এসব কিছু ঠিক করার ব্যবস্থা করুন। আমি হাতের ইশারায় রুমাকে থামিয়ে বলি, দাঁড়ান, চেষ্টা করব আমি। আমার সাধ্যমতো যা যা করণীয় সবটাই করব। এই বাড়িতে প্রবেশ করার সময় বুঝেছি কিছু একটা গন্ডগোল তো আছেই এখানে, তবে কি তা এই মুহূর্তে বলতে পারবো না। তবে যাই থাকুক না কেন, আজ রাতের মধ্যেই জানতে পেরে যাব আমি, তারপরে কোনো পদক্ষেপ নিতে পারবো আমি। তপন জানালো, আপনি আগে খেয়ে দিয়ে সামান্য বিশ্রাম নিয়ে নিন ঠাকুর মশাই, আর পুরোহিত মশাইও, অনেক পরিশ্রম হয়েছে আজ। আসুন। চায়ের সাথে লুচি, সুজি এবং মিষ্টি ছিল। খাওয়া দাওয়ার পর দোতলার একটি কোণার ঘরে থাকার ব্যবস্থা করা হলো আমাদের অর্থাৎ আমার আর পুরোহিত মশাইয়ের।
কি বুঝছেন ঠাকুর মশাই? আমি পুরোহিত মশাইয়ের কথায় দুপাশে মাথা নেড়ে বললাম, ঢুকেই অনুভব করতে পেরেছিলাম ভয়ানক কিছুই দানা বেঁধেছে এখানে, কিন্তু কি তা বোঝা যাচ্ছে না। যাই হোক, আজকের মধ্যেই সব জেনে নেওয়ার চেষ্টা করব আমি। আপনি ঘুমান। সন্ধ্যার দিকে পুরোহিত মশাই স্থানীয় মন্দিরে গেলে আমি দরজা ভেজিয়ে ধ্যানে বসলাম। কতক্ষণ পার হয়েছে জানি না। আচমকাই ক্যাচ ক্যাচ শব্দে দরজা খোলার শব্দ হতেই ধ্যান ভেঙে গেল আমার। তবে তখনও একভাবে ধ্যানরত অবস্থাতেই বসেছিলাম আমি। এরপর একটা পচা আষ্টে গন্ধ এসে আচম্বিতে ধাক্কা খেলো আমার নাকে। চোখ দুটো খুলে যেতেই দেখলাম আমার ঠিক সামনে বসেছিল মহেশ। বিভৎস তার চেহারা, সারা শরীরে পচন ধরে পুঁজ রক্ত জমাট বেঁধে সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। কাজেই এই মতাবস্থায় ভয়ানক দেখতে লাগছিল ছেলেটাকে। তবে চোখ দুটো ভয়ানক ছিল মহেশের। মনিহীন সাদা জল জলে দুটো দৃষ্টি। হাতকে উঠলাম আমি। তবে ধ্যানস্থ থেকে শান্তভাবে দেখতে লাগলাম মহেশ রূপী সেই বিভীষিকাকে। মুখ থেকে বেরিয়ে আসছিল একটা জান্তব শব্দ। মোট কথা যাই হোক না কেন, মহেশকে মোটের উপরেই সাধারণ মানুষ মোটেই লাগছিল না। দুটো হাঁটু ভেঙে উবু হয়ে বসে নিজের পোকা ধরা রক্ত মাখা দাঁতগুলো বের করে হাসতে লাগলো সে। তারপর হিসহিসে কণ্ঠে বলল, আমাকে সরানোর ব্যবস্থা করছিস, তাই না? কিন্তু এত সহজে তো আমাকে সরাতে পারবি না। এবারের সব লোক মরবে, মরবে, আর তার সাথে তুইও মরবি, তুইও মরবি, মুখ থেকে রক্ত উঠে মরবি। আমি চোখ বুজে এক মনে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম। আমার বাবা বলতেন, বিপদ যখনই দেখবি গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করবি, দেখবি সমস্ত অশুভ কিছু মুহূর্তে পলায়ন করবে তোর সামনে থেকে। আর হলো তাই। কিছুক্ষণের মধ্যেই দেখলাম মহেশ আর নেই। প্রথমে ভাবি মনের ভুল নয় তো, মহেশ হয়তো এ ঘরেই আসেনি। তবে ঘরে তখনও উপস্থিত থাকা সেই আঁশটে পচা গন্ধটা টের পেতেই নিশ্চিত হলাম সে এসেছিল, বা তাকে এখানে নিয়ে এসেছিল সেই অশুভ শক্তি। কিন্তু কোথা থেকে আগমন ঘটেছে এই অশুভ শক্তির? আমি আবারও চোখ বন্ধ করে সামনের মাটিতে হাত রাখলাম, ঠিক যেখানে একটু আগে মহেশ এসে বসেছিল। তারপর একটি নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে কয়েক মুহূর্ত স্থির থাকতেই বেশ কয়েকটি দৃশ্য ভেসে উঠল আমার চোখের সামনে। রক্ত জীব বলি আর একটি ধূলি ধূসরিত শ্মশান ভূমির মাঝে জ্বলতে থাকা আগুন, এবং এক ঘোমটা দেওয়া মহিলার জ্বলে পড়ে যাওয়া মুখের এক পাশ। বিভৎস এক দৃশ্য। ক্ষণিকের মধ্যে কেঁপে উঠল আমার বুকের ভেতরটা। চোখ খুলে ফেললাম আমি। ততক্ষণে রাত গভীর হয়েছে। আমি বেরোতেই
পুরোহিত মশাই বললেন, আপনাকে কয়েকবার নৈশভোজের জন্য ডেকে এলো তপন। আপনি বোধহয় তখন জপ করছিলেন, তাই না? আমি গম্ভীরভাবেই জবাব দিলাম, হ্যাঁ, একটু ধ্যানে বসেছিলাম আমি। যাই হোক, খাওয়া দাওয়ার পর সবাইকে বৈঠকখানায় জমায়েত হতে বলবেন, একটু জরুরি কিছু বলার আছে আমার। পুরোহিত মশাই একটু অবাক হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এমন সময় তপনকে নিচে নামতে দেখে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, মহেশ কোথায়? ওকে ওপরের ঘরে? তপন উত্তর দিল, আগে বিশ্রাম নিচ্ছে। অতঃপরও নিজের পুঁটলি থেকে একটা রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মহেশের ঘরে এলাম। দেখলাম ওর স্ত্রী মেঝেতে মাদুর পেতে শুয়ে রয়েছে। সম্ভবত মহেশের কোনো ব্যাধি হয়েছে, এমনটাই ভেবেছে হয়তো, বা সবাই ওর স্ত্রীকে এমনটাই জানিয়েছে। আমাকে দেখতেই উঠে দাঁড়ালো। সত্যি অনাগত সন্তানকে হারিয়ে এবং পারিবারিক দুশ্চিন্তায় বেচারির শরীর একেবারেই ভেঙে গেছে। আমি ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এসে মন্ত্র পড়তে পড়তে সেই রুদ্রাক্ষের মালাটিকে মহেশের মাথার চারপাশে ঘুরিয়ে ওর কপালে ঠেকালাম। আচমকাই উত্তপ্ত হয়ে উঠল রুদ্রাক্ষের মালাটি। আমি তবুও মন্ত্রোচ্চারণ থামালাম না। দেখলাম একটা কালো ছায়া ধীরে ধীরে মহেশের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে সরে যাচ্ছিল জানলার দিকে। তারপর একটা সময় পর বেরিয়ে গেল জানলার বাইরে। মালাটি দ্রুত মহেশের গলায় পরিয়ে আমি সকলের উদ্দেশ্যে বললাম, আমরা বাইরে গিয়ে বসতে পারি? মানে কিছু কথা বলার ছিল তোমাদের। তপন আর উমাকান্ত বাবুর স্ত্রী দ্রুত বললেন, হ্যাঁ হ্যাঁ, আসুন না, আসুন। নিশ্চয়ই, আসুন না, আসুন। অতঃপরও আমরা বৈঠকখানায় এসে বসলাম। কয়েক মুহূর্ত নীরব থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে আমি বললাম, এ বাড়িতে অশুভ সত্তার আবির্ভাব স্বেচ্ছায় ঘটেনি, কারোর মাধ্যমে ঘটেছে। এখন আমি যে সত্যটা বলতে চলেছি তা শোনার জন্য আপনাদের সকলকেই নিজের মন শক্ত করতে হবে। এই যে একের পর এক নৃশংস মৃত্যু, যার কারণ স্বয়ং ডাক্তারবাবু পর্যন্ত ধরতে পারছেন না, তা কি কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে? একেবারেই নয়। এই বাড়িতে প্রেত চালান করা হয়েছে। শুধু তাই নয়, আমার কথার মাঝেই উদ্বিগ্ন হয়ে তপন জিজ্ঞেস করল, মানে এসব কি বলছেন ঠাকুরমশাই? প্রেত কে করবে সব? আর শুধু তাই নয়, মানে আর কি বলতে চাইছেন? আমি সাবলীল কণ্ঠে বললাম, কেবল প্রেত চালানি নয়, কেউ বান মেরেছে এই বাড়ির সদস্যদের উদ্দেশ্য করে, রক্তবান। তপন অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, এসব আপনি কি বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বান মারা, প্রেত চালান, কে করতে পারে এসব? তা জানি না, তবে খুব শীঘ্রই জেনে নেব। মাথা নেড়ে কথাটা বলে তপনের দিকে তাকালাম আমি। তন্ত্রে বেশ কিছু বান, শুকনো বান, জ্বালা বান, ঠিক তেমনি রক্তবানও হয়। এতে এতে যার উপর বা যে পরিবারের ক্ষতি করার উদ্দেশ্য থাকে, সেখানে প্রেত চালান করে এই বান মারা হয়। ফলস্বরূপ সেই প্রেত ধীরে ধীরে সেই ব্যক্তি বা তার পরিবারের সদস্যদের শরীরের ভেতর থেকে রক্ত শুষে তাকে নিংড়ে নিয়ে মৃত্যুর পথে চালিত করে। এক্ষেত্রে ব্যক্তির রোগ কেউ ধরতে পারবে না,
অথচ ধীরে ধীরে কোনো না কোনোভাবে শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকবে। যতক্ষণ না শরীরের সমস্ত রক্ত নিঃশেষিত হয়ে অঙ্গ প্রত্যঙ্গ কার্য করা বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত সে প্রেত ওই ব্যক্তিকে ছাড়ে না কোনোভাবেই। আমার কথার মাঝেই রুমা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু এ বাড়িতে ওই রক্তবান কে চালনা করলো আর কার উদ্দেশ্যে? আমি সরু চোখে সামনে এক দৃষ্টি চেয়ে থাকলাম কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করলাম, কারোর সাথে কোনো শত্রুতা আছে? কাঁধ ঝাঁকিয়ে অবাক হয়ে তপন বলে, জানা নেই তো। উমাকান্তের স্ত্রীও খানিকটা মনে করার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই মনে পড়ে না ওনার। আমাকে সরাসরি বললেন, ঠাকুর মশাই, এমন কাউকে তো মনে পড়ে না যে এই বিকৃত একটা কাজ আমাদের সাথে করতে পারে। আপনার কি মনে হচ্ছে? এসব উপাচার ক্রিয়ার জন্য এমন অনেক সরঞ্জাম প্রয়োজন যা বাইরের লোকের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। ঘরের ভেতরের কিংবা পরিচিত কারোর পক্ষে সেই সব জোগাড় করা সম্ভব। কাজেই আমাকে অন্য মনস্ক হতে দেখে উমাকান্তের স্ত্রী বললেন, আপনি বলতে চাইছেন বাড়ির কোনো সদস্যই এমন করেছে? আর এই রকম ভয়ানক স্তরের কোনো শত্রুর কথা তো আমার মনেও পড়ছে না। আমি উঠোনে বসে সবার উদ্দেশ্যে বললাম, এই সব তন্ত্রে যার উদ্দেশ্যে বান চালনা করা হয় তার কোনো বস্তু অর্থাৎ চুল, নখ, রক্ত কিংবা ওই জাতীয় কিছুর প্রয়োজন পড়ে। আর এইসব সূক্ষ্ম জিনিস বাইরের মানুষের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই তপন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না এসব কি ঘটছে। কেউ যদি এমন কিছু করে থাকে তাহলে কার উপর করলো, আর তার ফল আমরা সবাই কেন ভোগ করছি? তপনের দিকে স্থির দৃষ্টি রেখে বললাম, না, যে কাজটা করেছে তার উদ্দেশ্য এ বাড়ির একজন সদস্য নয়, পুরো প্রজন্মটাকেই ধ্বংস করতে চেয়েছে সে, এবং সেভাবেই বানচালনা করা হয়েছে যাতে একে একে এই বংশের যত ধারক রয়েছে তারা সকলেই রক্তবাণে রক্তাক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাছাড়া এটা যার রক্তে মিশবে তাকে বাঁচানো অসম্ভব। তবে যতক্ষণ না রক্তে মিশছে ততক্ষণ তাকে বাঁচিয়ে রাখার সুযোগ রয়েছে। তাহলে আমার স্বামীকে আপনি বাঁচাতে পারবেন না? কথাটা শুনতেই চমকে সিঁড়ির দিকে তাকালাম আমি। দেখলাম এক রাশ বিষণ্ণ দৃষ্টি নিয়ে নিচে নামছিল মহেশের স্ত্রী। খানিকটা রুষ্ট হয়ে সে বলল, তাহলে আমার বেঁচে থেকেই বাকি সন্তান হারালাম, স্বামীকেও যদি হারাতে হয় তাহলে আমি আশ্বস্ত করে বললাম, সত্যিটা যে মেনে নিতেই হবে বৌমা, তবে মহেশকে বাঁচিয়ে তোলার শেষ চেষ্টা আমি করব। তার আগে আমাকে জানতে হবে এসবের মূলে আসলেই কে আছে। আচ্ছা, আপনারা যদি কিছু মনে করতে পারতেন। এইবার উমাকান্তের স্ত্রী মুখ খুললেন। এটাকে শত্রুতা বলে কিনা ঠিক জানি না, তবে বছরখানেক আগে আমাদের বাড়ির যিনি কুলপুরোহিত ছিলেন তার ছেলেকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, অর্থাৎ? মহিলা বললেন, কুলপুরোহিতের একমাত্র ছেলে সুমন সদরে তার পিসির কাছে থাকত। একটু উশৃঙ্খল, বেপরোয়া স্বভাবের ছেলে। পুরোহিত মশাইও তেমন একটা নিজের ছেলেকে পছন্দ করতেন না, তবে মায়ের বড্ড আদরের ছিল সে। ছোটবেলায় পিসির সাথে গ্রামে আসতো, তবে সেবার প্রায় 5 থেকে 6 বছর পর সে ফিরেছিল গ্রামে। তখন ওর বয়স 22 কি 23 হবে।
দুর্ভাগ্যবশত ছেলেটা দীপাকে পছন্দ করে। এদিকে দীপা আর পলাশের তখন সদ্য বিয়ের কথাবার্তা শুরু হয়েছে। তারা দুজনে একে অপরকে পছন্দও করে ফেলেছে। কাজেই সুমনের প্রস্তাবে বিরক্ত হয় দীপা, না করে দেয় ওকে। এই নিয়ে কুলপুরোহিত আর ওনার স্ত্রীর সাথেও বাদানুবাদ হয়েছিল আমার স্বামী আর আমার ভাসুরের। তবে এর কিছুদিন পরই হঠাৎ একদিন সুমন বিষ খেয়ে আত্মহত্যা করে। ছেলেটা একটু উন্মাদ গোছেরই ছিল। ওকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওর মুখ দিয়ে রক্ত পড়ছিল। এত বড় শোক পুরোহিত মশাই নিতে পারেননি। হৃদরোগে মারা যান তিনি। পুরোহিত মশাইয়ের স্ত্রীর কি হয়েছিল সেটা ঠিক জানা নেই। শুনে তো ছিলাম বাপের বাড়ি চলে গিয়েছিলেন, কিন্তু সেই ভদ্রমহিলা তো এভাবে প্রতিশোধ নেবেন বলে আমার মনে হয় না। তন্ত্রমন্ত্রের সাথে তো তার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। আমার দু চোখ জ্বলে উঠল। গম্ভীরভাবে বললাম, সম্পর্ক ছিল না বলে এখন যে থাকবে না এমনটা তো নয়। ছেলে স্বামীকে হারিয়ে পাগল প্রায় সে মহিলা হয়তো আরো হিংস্র হয়ে উঠেছে, আর তার ফলস্বরূপ। তবে আমার মনে হয় তিনি একা কাজটি করেননি, কাউকে দিয়ে করিয়েছেন। হতে পারে কোনো অঘরী বা দুষ্টতান্ত্রিক। পুরোহিত মশাই বললেন, আপনি আপনি কোনোভাবে এই অশুভ শক্তির হাত থেকে মুক্তি দিন এ পরিবারকে ঠাকুর মশাই। পুত্র শোকে অন্ধ হয়ে ওই মহিলাই এসব করছে কিনা তাও তো অজানা। আপনাকে আপনাকে জানতেই হবে সবটা। বেশ, খুব শীঘ্রই জানাতে পারবো এসবের পশ্চাতে আসলে কে রয়েছে। দিন রাতে আমার বিশেষ ঘুম হলো না। ভাগ্যিস নিজের সাথে সাথে বাড়ির সবার দেহবন্ধন করিয়ে দিয়েছিলাম। তাই সেই রাতে কখনো পৈশাচিক চিৎকার, কখনো কান্না কিংবা অলৌকিকভাবে হাসির শব্দ পেলেও নিশ্চিত ছিলাম আজ রাতে সে বিভীষিকা কারোর ক্ষতি করতে পারবে না। যাই হোক, পরের দিন সকালে জল খাবার শেষ করেই একটা বিশেষ কাজে বেরোই। জানিয়ে গিয়েছিলাম যে ফিরতে দেরি হবে। উদ্দেশ্য ছিল জমিদার বাড়ির কুলপুরোহিতের স্ত্রী অলকার বাপের বাড়ির ঠিকানা। কাজ সেরে ফিরতে বেশ কিছুটা সময় লাগলো। ইতিমধ্যেই অনেক কিছুই জেনে ফেলেছি সেই ভদ্র মহিলা সম্পর্কে। আমার অনুমান 100% সঠিক ছিল। বাপের বাড়িতে থাকাকালীন মহিলার এক দূর সম্পর্কের কাকার সাথে আলাপ হয়। সে কাকা একজন অঘরী তান্ত্রিক। ভাইজির যন্ত্রণার কথা শুনে সে অঘরী সিদ্ধান্ত নিলেন প্রতিশোধ নেওয়ার। বেছে নিলেন তন্ত্রের সবচেয়ে ভয়ানক দিক, মারণ। বান হলো মারণেরই এক প্রক্রিয়া। কোনো অঘরী বা সিদ্ধতান্ত্রিক যদি এটা চালন করে তবে সে ব্যক্তির বেঁচে থাকা অসম্ভব, বিশেষত এই রক্তবানে। তবে এই কাজ করার জন্য সবার প্রথম প্রেত চালান করতে হয়। তার মাধ্যমেই ক্রিয়া সম্পন্ন হয়। যে কালো ছায়া বাড়ির লোক দেখতে পেত তা সেই প্রেতেরই অবয়ব ছিল। বাড়ি ফিরে আমি পুরোহিত মশাইয়ের উদ্দেশ্যে বললাম, হাতে সময় নেই পুরোহিত মশাই। এই বাড়িতে যে প্রেতের বাস রয়েছে তাকে দ্রুত দমন করে শেষ করতে হবে, নয়তো তপনেরও জীবন সংকট রয়েছে। কুলপুরোহিতের স্ত্রী রয়েছেন এর মূলে। তিনি প্রতিহিংসাবশত গোটা কুল বিনষ্ট করতে এ মরণ খেলায় নেমেছেন। কাজেই যা করার আমাদের দ্রুত করতে হবে। বান মারার ক্রিয়া যতটা তীব্র আর স্পষ্ট, তা কাটানো ততটাই জটিল। তবে আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। সামনে অমাবস্যা, আমাদের যা করার ওই অমাবস্যাতেই করতে হবে। আমার কথায় পুরোহিত মশাইও খানিকটা ঘাবড়ে যান।
নিচু সতর্ক কণ্ঠে বললেন, বেশ বেশ, কি করতে হবে আমাদের? আমি মাথা নেড়ে বললাম, বলছি তার আগে বাড়ির সবাইকে ডাকুন, আগে একটা পুজো করে বাড়িটা বন্ধন করার ব্যবস্থা করি। আপনাদের সবার দেহবন্ধন থাকার কারণেই সেই প্রেত আপনাদের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু এটা বেশি দিন থাকে না, কেটে যায়। আজ রাতে স্নান সেরে আমি শুদ্ধ বসনে পুজোতে বসব, গৃহবন্ধন সারব। আগামীতে যজ্ঞের জন্য যা যা ব্যবস্থা নিতে হবে সবটা দেখে রাখতে হবে আমাকেই। ইতিমধ্যেই তপন, রুমা এবং উমাকান্তের স্ত্রী এসে উপস্থিত হয়। সবাইকেই সবটা জানালাম। যজ্ঞের আয়োজন করতে হবে আগামী অমাবস্যায়, সেটাও জানিয়ে রাখলাম। অতঃপরও আমার স্নান সারতে সারতে পুরোহিত মশাই পুজোর আয়োজন করে দেয়। বাড়ির উঠোনে পুজোর আসন পাতা হয়। আমি শুদ্ধ বসনে আসনে বসে পুজো শুরু করি। বেশ কিছুক্ষণের মধ্যেই ধূপ ধুনো আর মন্ত্র উচ্চারণের মাধ্যমে গোটা বাড়ি ভরে ওঠে। এভাবে কতক্ষণ যে পুজো চলে তা অনুমান করতে না পারলেও পুজো থামলে অনুমান করতে পারি রাত বেশ গভীর হয়েছে। আমি পুজোর মন্ত্রপুত বিভূতি হাতে নিয়ে রাতের আঁধারেই গোটা চৌধুরী বাড়ির চারিপাশ পরীক্ষার ন্যায় দণ্ডি কাটতে শুরু করি। প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছতেই সামান্য তফাতে থাকা হ্যারিকেনের আলোয় টের পেলাম কিছু একটা আমার পেছনে এসে দাঁড়িয়েছে। একটা শীতল বাতাসের স্পর্শ পাচ্ছিল আমার কাঁধ, পিঠ। মনে হচ্ছিল কোনো ছায়া এসে দাঁড়িয়েছে আমার ঠিক পিছনে। আমি তখনও গায়ত্রী মন্ত্র জপ করতে করতে নিজের কাজ শেষ করে ভেতরে ঢুকে গেলাম। এইটুকুই বুঝতে পারছিলাম যে সেই কালো ছায়া কোনোভাবেই আমাকে আমার কাজ করতে দিতে চাইছে না, কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি করছে। ভোর রাতে নিজের ঘরে প্রবেশ করতেই দেখলাম পুরোহিত মশাইও জেগে রয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি ঘুমাননি? তিনি জিজ্ঞেস করলেন, এত রাতে এসব কি জরুরি ছিল? সে ভয়ানক ছায়াকে কিন্তু আমি আপনার পিছনে দেখেছি, জানলা দিয়ে সবটা দেখা যাচ্ছিল। ঠাকুরমশাই, আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। আর এই পরীক্ষা অমাবস্যা আসতে একটু দেরি এখনো। আমি চাই না তার মাঝেই সেই প্রেত এই বাড়ির বাকি সদস্যদের প্রাণ নিক, তাই এত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। যাই হয়ে যাক, মহেশ আর তপনকে যেভাবেই হোক বাঁচিয়ে আমি নেবই। ঠিক বলেছেন ঠাকুরমশাই। মহেশ সুস্থ হয়ে উঠতে পারে। সবই আপনার আর রুদ্রাক্ষের কাজ। আমি কিছু বললাম না, কেবল জানালাম অমাবস্যা আসার আগেই যজ্ঞের সমস্ত সরঞ্জামের আয়োজন করে রাখতে হবে আমাকে। এর মধ্যে আশা করি মহেশও সুস্থ হয়ে উঠবে। আর এই কারণেই তো গৃহবন্ধন করলাম, যাতে ওই অঘরী কিংবা এই প্রেত কোনো রকম ক্ষতি না করতে পারে এবারের। আপনি একদম চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দেব। বিনম্র কণ্ঠে পুরোহিত মশাই কথাটা বলে শুয়ে পড়লেন। এরপর কেটে গেল কটা দিন। মহেশের শরীরের সে রক্ত এবং পুঁজ বেরোনো বন্ধ হচ্ছে আস্তে আস্তে। শরীরের অঙ্গগুলো সঠিকভাবে কাজ করছিল। বুঝলাম রুদ্রাক্ষটা পড়ে থাকার কারণে সে প্রেত রক্তের দ্বারা আর মহেশের প্রাণ শক্তি
শুষে নিতে পারছে না। অবশেষে অমাবস্যা এলো। বাড়ির ঠিক সামনের একটা খালি জায়গায় পুরোহিত মশাই যজ্ঞের আয়োজন করেছিলেন। অগ্নিকুণ্ডে আগুন ধরিয়ে যজ্ঞ শুরু করলাম আমি। যজ্ঞের আগুনের লেলিহান শিখা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছিল আমার চতুর্দিকে। জমাট বাঁধা আধার রাতের নিস্তব্ধতাকে ভেদ করে আমার মন্ত্রোচ্চারণের ধ্বনি ছড়িয়ে পড়ছিল এলাকার আনাচে কানাচে। হঠাৎই মাথার ওপরের খোলা আকাশ জুড়ে কোলাহল শুরু হলো। এক ঝাঁক পাখির সে তীব্র ডাক আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। বাড়ির ভেতর ভীত সন্ত্রস্তভাবে আমার যজ্ঞ সমাপ্তির অপেক্ষা করছিল তপন, রুমা আর উমাকান্ত বাবুর স্ত্রী। আমি তাদের বারণ করেছিলাম যাতে তারা বাইরে না বেরোয়, কারণ বাইরের বিপদ সম্পর্কে আমার কোনো আন্দাজ ছিল না। যে কোনো সময় যা হোক কিছু একটা ঘটে যেতে পারে। এদিকে আমার মন্ত্রোচ্চারণের সময় হঠাৎ লক্ষ্য করলাম আমার ঠিক সম্মুখে থাকা ঝাঁকড়া মাথার বট গাছটা কেমন যেন নড়তে শুরু করেছে। তা দেখে এক মুহূর্তের জন্য আমিও চমকে উঠেছিলাম। প্রচণ্ড জোরে নড়ছে গাছটা, আর তার মাঝেই সামনের প্রকাণ্ড একটা ডাল ভেঙে পড়ল মাটিতে। মাথার ওপর এক ঝাঁক পাখির কলতান তখনও চলছে। আমি বুঝলাম এসব আমাকে থামানোর প্রচেষ্টা। সে প্রেত চায় না আমি আমার মহাযজ্ঞ সম্পূর্ণ করি, কিন্তু আমি যে থামবার মানুষ নই। উচ্চ স্বরে মন্ত্র পড়তে লাগলাম। সেই সাথে যজ্ঞের নানাবিধ বিধির পালনও চলছিল। হঠাৎই বট গাছের একটি ডালে একটা কালো ছায়া মূর্তিকে লক্ষ্য করলাম। সাদা গোলাটে জল জল চোখ দুটো নিচের দিকে থাকায় বুঝলাম সে প্রেত উল্টো দিক করে ঝুলছে। বুঝলাম এই মুহূর্তে এই প্রেতের একটাই লক্ষ্য, আমার শক্তিকে বিনষ্ট করা, এই মহাযজ্ঞকে ধ্বংস করা। আচমকাই গাছের ডালে ঝুলতে থাকা সেই কালো ছায়া তড়াক করে মাটিতে লাফিয়ে পড়ল। যজ্ঞের আগুনে সবটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এত কিছুর পরেও মন্ত্রোচ্চারণ থামালাম না আমি। আসলে এক বিশেষ প্রহরের অপেক্ষা করছিলাম আমি। সেই ছায়া মূর্তিটা ধীরে ধীরে অদ্ভুত ভঙ্গিতে এগিয়ে আসছিল আমার দিকে। বুঝলাম সঠিক প্রহর আগত। আমি কাল বিলম্ব না করে আমার হাতের মুঠোয় থাকা যজ্ঞের বিভূতি ছুঁড়ে দিলাম সেই প্রেতের দিকে। ব্যাস, একটা তীব্র জান্তব চিৎকার কানে এলো আমার। আমি তখনও আমার সাধনা চালু রাখি। আমার মন্ত্র বলে একটু একটু করে নিস্তেজ হচ্ছিল ওই প্রেতের শক্তি। অবশেষে আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় উঠল। তার সাথে পাল্লা দিয়ে সেই বিকট কান ফাটা ভয়ঙ্কর জান্তব চিৎকার। ছায়া মূর্তিটা ধুঁকতে ধুঁকতে আরো এগিয়ে এলো আমার দিকে। বুঝতে পারছিলাম আমার মন্ত্র শক্তি ওই প্রেতের শক্তিকে নিষ্প্রাণ করে দিচ্ছিল। তারপর ছটফট করতে করতে একটা সময় মিশে গেল যজ্ঞের পবিত্র অগ্নিকুণ্ডের আগুনে। আমি সেদিকে এক ঝলক চেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ইতিমধ্যেই
ভোরের আলো ফুটেছে। আমি ফিরে গেলাম চৌধুরী বাড়িতে। মহেশ একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। ওর শরীরের ক্ষত ধীর গতিতে হলেও কমছে। রুমার থেকে খবরটা পেয়ে আমি খুশি হলাম। গৃহবন্ধন তো ছিলই, আমি সারা ঘরে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম। সবার হাতে মন্ত্রপুত ধাগা বেঁধে বলি, আর চিন্তার কিছু নেই, সে অশুভ বিভীষিকার বিদায় ঘটেছে, আর কোনো সমস্যা নেই। উমাকান্তের স্ত্রী কৃতজ্ঞ হয়ে বললেন, বলছি কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব? আরে থাক থাক, এ তো আমার কাজ। আপনারা ভালো থাকুন এই কামনাই করি। আচ্ছা, এবার আমাকে যেতে হবে, আসি তবে। চলুন পুরোহিত মশাই, ওই গ্রামে ফিরতে হবে আমাকে। কিছু জিনিস রয়েছে, সেগুলো নিয়ে অন্যত্র কোথাও রওনা দিতে হবে আবার। আগে চলুন। অতঃপর পুরোহিত মশাই এবং আমি বাদলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এত দূর বলে তারানাথ থামলেন। ঘরের মধ্যে বিরাজ করছিল অপার নিস্তব্ধতা। একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠতেই আমার চমক ভাঙল। নড়ে চড়ে বসে জিজ্ঞেস করলাম, এরপর ওই মহিলার কি হলো? মানে কুলপুরোহিতের স্ত্রীর? তীক্ষ্ণ দৃষ্টিতে তারানাথ আমার দিকে চেয়ে বললেন, তন্ত্রের দিক আমি ঘুরিয়ে দিয়েছিলাম। অর্থাৎ যার দ্বারা বাণ চালিত হয়েছিল তার দিকেই ঘুরে গিয়েছিল সেই রক্তবাণ। এতে ওই অঘোরের মৃত্যু হয় ঠিক একই রকম ভাবে যেভাবে রক্তবমি হয়ে চৌধুরী বাড়ির সবাই মারা গিয়েছিল। আর ওই মহিলা, শুনেছি ওই ঘটনার পর সে আত্মহত্যা করে। মহিলার বাপের বাড়ি থেকে জানতে পারি মাথার ঠিক ছিল না তার। স্বামী সন্তানকে হারিয়ে উন্মাদিনী হয়ে উঠেছিল। প্রতিশোধের লালসা হয়তো সে অঘোরই দেখিয়েছিল, আর তাতে সায় দিতে রাজি হয়ে যায় মহিলা। কিশোরী কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, ভয়াবহ রক্তবান? আচ্ছা, ওই চুল, তারপর বাকি যে সব সরঞ্জাম, ওই মহিলাটা কিভাবে পেয়েছিল সব? একটা দীর্ঘশ্বাস ফেলে তারানাথ বললেন, মাঝে একবার চৌধুরী বাড়িতে গিয়েছিল মহিলা, তবে সে ক্ষমা চাইতে। তখন কিছু সময় ওদের সাথে কাটায় সে। ওরা অতীত ভুলে সহজ হয়ে গিয়েছিল মহিলার সাথে। আর তখনই সম্ভবত দীপার মাথার চুলই কোনোভাবে হাতিয়ে নিয়েছিল মহিলা। তার দ্বারাই গোটা বংশকে শেষ করতে চেয়েছিল সে। আর এই বাণ রক্তের মাধ্যমেই ছড়িয়ে পড়ে। একই রক্তের যারা থাকবে পরিবারে, তারা সবাই মারা পড়বে এর দ্বারা, এক এক করে। কয়েক মুহূর্ত চুপ থাকলাম আমি আর কিশোরী। সুজয়ও চুপ ছিল। আমি জিজ্ঞেস করলাম তাকে, ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা কেমন লাগলো? কিছু বলল না সুজয়। ওর মুখে এক অজানা আশঙ্কার রেশ ছিল। অতঃপর আমরা উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আসি ঠাকুরমশাই, এই বলে আমি, সুজয় আর কিশোরী মঠ লেন ছেড়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে ফেরার সময় লক্ষ্য করলাম ঠাকুরমশাই তখনও একটা ঘোরের মধ্যে ছিলেন। হয়তো সেদিনের ঘটনার কথাই মনে করছিলেন তখনও।